আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য কেমিস্ট্রির সপ্তম অধ্যায়ে যাবতীয় যাবতীয় ধারণা নিয়ে আসছি। আর তোমরা এই ভিডিওতে খুব অল্প সময়ের মাধ্যমে এই অধ্যায়ে যাবতীয় সিকিউ এমসিকিউ এগুলো জানতে পারবে। ঠিক আছে, আশা করি এখান থেকে তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নাও, আমার হয়তো ভিডিওটা 1-1.5 ঘন্টা হইতে পারে। ঠিক আছে, তোমরা আগে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে নাও। এই 1-1.5 ঘন্টা যদি তোমরা ভালোভাবে দেখতে পারো, ঠিক আছে, তাহলে এইখান থেকে তোমরা যেখান থেকে প্রশ্ন আসবে না কেন তোমরা সেটা অ্যান্সার করতে পারবা। তো এই অধ্যায়ে আমাদের প্রথম হলো যেহেতু আমার মৌল ও রাসায়নিক গণনা। তো প্রথমত আমার মৌল কাকে বলে, দেখো ভাইয়া প্রশ্ন আসতে পারে ক নাম্বার প্রশ্নে যে মৌল কাকে বলে। তো আমরা বলবো কি যে রাসায়নিক পদার্থ পরিমাপের এককে কি বলে, মোল বলে। রাসায়নিক পদার্থ পরিমাপের এককে মোল বলে। ঠিক আছে ভাইয়া, তো আমার প্রথম সংজ্ঞা গেল মোল কাকে বলে ক নাম্বারে, রাসায়নিক পদার্থ পরিমাপের এককে মোল বলে। তো এরপর হলো তোমার ঘনমাত্রা কাকে বলে, যাবে এইখানে বলতে পারো ঘনমাত্রা, মোলারিটি, মোলারিটি অর্থাৎ মাত্রা, মাত্রা ঘনমাত্রা মোলারিটি। ঠিক আছে, যেটাই বলুক তিন কথার এক উত্তর। ঠিক আছে, কি বলবা, 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মূল সংখ্যা কি, দ্রবের মূল সংখ্যাকে মোলারিটি বা ঘনমাত্রা এগুলো বলে। ঠিক আছে, যে বলবো যেটা বলবো ওইটা লাগবা। আচ্ছা, এরপরে আসো আমাদের এখানে যেহেতু আমার দ্রব্যের ঘনমাত্রা সংক্রান্ত, ঠিক আছে, এখানে আমাদের মোল সংখ্যা, এই যে মোল সংখ্যা বলতে না, মোল সংখ্যার একটা সূত্র আছে দেখো, মোল সংখ্যা যেটাকে আমাদের ছোট হাতের n ধরা হয়। মোল সংখ্যা n = W/m সমান সমান V বাই 22.4, এটা কিন্তু লিটারে, সমান সমান N/Na। ঠিক আছে, এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা, সমান সমান SB। আচ্ছা, এই যে এইখান থেকে এই একটা যদি তোমরা সূত্রটা মুখস্থ করতে পারো, ঠিক আছে, তোমাদের এই সংক্রান্ত যে ধরনের সমস্যার আসুক না কেন তোমরা এই অঙ্ক করতে পারবা। তো এখানে এগুলো আমরা একটু চিনি। ডব্লিউ হলো দ্রবের ভর, ডব্লিউ কি দ্রবের ভর, আর এম হইলো আমার আণবিক ভর, আণবিক ভর, বুঝছো। আর ভি হলো আমার কিন্তু আয়তন, ভি হলো দ্রবণের আয়তন। আমি এখানে সংক্ষেপে আয়তন লিখে দেই, আয়তন। এটাকে প্রমাণ আয়তন বলা হয়, অনেক সময় দ্রবণের আয়তন বলা হয়। এন হলো কি, এন হলো অণু, পরমাণু অথবা আয়ন সংখ্যা, অণু অথবা পরমাণু অথবা আয়ন সংখ্যা। ঠিক আছে, তিনটা জিনিসের কি বললে যেটাই বলুক আমরা এন বের করবো। আর এন হলো অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক, অ্যাভোগাড্রো ধ্রুবক, হ্যাঁ, বা অ্যাভোগাড্রো সংখ্যা, যার মান কত 6.023 × 10⁻23। আর এস কি ভাইয়া, এস হলো ঘনমাত্রা, এস হলো আমার ঘনমাত্রা, আর বি হলো আমার আয়তন, প্রমাণ আয়তন বা মোলার আয়তন বা দ্রবণের আয়তন, এটা হলো সেই আয়তন। তো ধরো এইখান থেকে তোমার কি রকম প্রশ্ন থাকতে পারে, ধরো এরকম একটা পাত্র দিয়ে দিচ্ছে, পাত্রের মধ্যে তোমাকে বলছে এই পাত্রের মধ্যে আমার আছে 10 গ্রাম NaOH, ঠিক আছে। আর এখানে যে দ্রবণ তৈরি করছে সেই দ্রবণের আয়তন তোমাকে দিয়ে দিচ্ছে, মনে করো এখানে কত 100 ml, কত ml 100 ml, এই যে দ্রবণ নেওয়া হয়েছে 100 ml, ঠিক আছে। অর্থাৎ দ্রব্য 10 গ্রাম নিয়ে তার মধ্যে বাকিটা পানি মিলাইয়া 100 ml করছে। তো দেখো এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি সেগুলো দেখাই। প্রথমত প্রশ্ন আসতে পারে মোল সংখ্যা নির্ণয় করো। পাত্রের মোল সংখ্যা, পাত্রের অনুমোল সংখ্যা বা দ্রব্যের মোল সংখ্যা। আমি এখানে লিখি দ্রব্যের মোল সংখ্যা, মোল সংখ্যা নির্ণয় করো। তারপর হলো চাইতে পারে আয়তন বের করো, দ্রবণের আয়তন, আয়তন তো আমার দিচ্ছে না, আয়তন দিয়ে দিলে তাহলে এটা বের করার কিছু নাই। অনুপন্ন অথবা আয়ন সংখ্যা চাইতে পারে, কি চাইতে পারে, দ্রবের অনুসংখ্যা,
অনুসংখ্যা, পরমাণু সংখ্যায় সংখ্যা অথবা আয়ন সংখ্যায় নির্ণয় করো। তারপর থাকতে পারে কি, দ্রবণের ঘনমাত্রা বের করো। দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো, নির্ণয় করো। এই তো এটাই প্রশ্ন তোমার এখানে থাকতে পারে। আবার এখানে এইটা আমরা এটা দ্রবণের প্রমাণ আয়তন, যেটা বলা হয় প্রমাণ আয়তন নির্ণয় করো। দ্রবণের প্রমাণ আয়তন, দ্রবণের প্রমাণ আয়তন, প্রমাণ আয়তন নির্ণয় করো। দেখো এই প্রশ্নগুলো আমরা সমাধান করি। দ্রব্যমূল সংখ্যা মানে কি, n = W/m। এই হলো আমার দ্রব্যের ভর, যে ভরটা দেয়া আছে, ঠিক আছে, এটা আমার দ্রব্যের ভর, সেটা হলো W। আর W, আর এখানে তাহলে আমি লিখে নেব, এখানে W সমান কত, W সমান 10 গ্রাম। আর এই যে আমার যে যৌগটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এটা থেকে আমরা আণবিক ভর বের করবো। আণবিক ভর হলো m সমান সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা দ্বিগুণের থেকে 1 বেশি, কারণ এটা বিজোড়, তো বিজোড়গুলো দ্বিগুণের থেকে 1 বেশি, এবার মনে রাখবা, বুঝছো? তাহলে সোডিয়াম 11, 11 × 22 = 23। আলাদা মৌলের মাঝে কি দিতে হয়, যোগ দিতে হয়। আণবিক ভর নির্ণয় করা শিখে দিতে হবে, ভালো করে শেখো। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা দ্বিগুণের থেকে 1 বেশি। সোডিয়াম শেষ, আলাদা আরেকটা মৌল আসছে অক্সিজেন, এর একটা যোগ দিচ্ছে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ভর সংখ্যা দ্বিগুণ, কেন, কারণ এটা জোড়। এই বললো হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা কিন্তু 1, ঠিক আছে। তো এইগুলা যোগ করো, তাহলে কত আসে আমার, 40 গ্রাম। এই আমার আণবিক ভর বের করা শেষ। এখন তুমি জাস্ট এখানে মান বসাই দাও। ডব্লিউ কত, ডব্লিউ হলো আমার 10, আর হলো 40। তাহলে এটা কত আসে, 0 0 কাটা 1 বাক্য, মানে 0.25। মোল সংখ্যার একক কি ভাইয়া, মোল। এটা মনে রাখতে, মোল সংখ্যার একক হলো মোল। তো এবার আসো দ্রব্য অনুসংখ্যা, পরমাণু সংখ্যা, আয়ন সংখ্যা, এগুলো আমরা বের করি। 6 নাম্বার প্রশ্ন শেষ। 6 নাম্বার দ্রব্য অনুসংখ্যা, যেহেতু আমার এটা একটা যৌগ, বা এখানে আমার কিন্তু বলা যায় এটা অণু, ঠিক আছে। তো এটা অনুসংখ্যা আমরা যদি বের করি, n = কি, এখানে এই যে আমার এই যে সূত্র, অণু আছে কোন জায়গায়, এই যে সূত্র, ঠিক আছে। তাহলে n না, আমরা যদি অনুসংখ্যা বের করবো, এল অনুসংখ্যা n, আমার দিছি কি দেখো, ভর এবং আণবিক ভর এই দুইটা দেওয়া আছে। তাহলে আমি এই যে এই দুটির মধ্যে সম্পর্ক করবো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, সূত্রটা লিখবো W/m সমান কি লিখবো, n/na। যেহেতু আমরা n বের করবো, কেন গুণ করো, n সমান W গুণ na, W × na। সুতরাং n সমান W গুণ na ভাগ হইলে আমার আণবিক ভর। W দ্রব্য ভর কত আমার এখানে, 10, গুণ n অ্যাভোগাড্রো সংখ্যা কত, 6.023 × 10⁻23, ঠিক আছে। ভাগ হইলে আণবিক ভর, ঠিক আছে। এটা আণবিক ভর কত আমার, 40, ঠিক আছে। তো তুমি এটা দিয়ে এটা ক্যালকুলেশন করো, যেটা হবে সেটা তোমার অনুসংখ্যা এত টি। তো এবার আসো অনুসংখ্যা গেল, পরমাণু সংখ্যা কিভাবে বের করবো ভাইয়া। পরমাণু সংখ্যা, এর মধ্যে কটা পরমাণু আছে দেখো, 1 2 3। সোডিয়াম নিজে একটা পরমাণু, সোডিয়াম নিজে একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, কটা পরমাণু আছে, 3টা। তা আমরা বলবো কি, এই যে আমার যেটা হইলো, ধর আমি এখানে হিসাব করি, ধরো এই যে কাটাকাটি 1 মাত্র 0.25, 0.25 গুণ 6, তাহলে আমার এখানে কত আসে, 150। তাহলে 150 হইলে এখানে আমার 2.5, হ্যাঁ 150। তাহলে এখানে 1.5 × 10⁻23 এরকম কিছু আসবে, ঠিক আছে। তা এতটুকুই আমার, এটা কিন্তু অণু, এতটুকুই আমার অণু, ঠিক আছে। আমরা বলবো কি, তাহলে এই এতটি অণুতে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড পরমাণু আছে কয়টা ভাইয়া, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরমাণু আছে মোট কয়টা, 1টা 2টা 3টা। তো আমরা বলবো 1.5 × 10⁻23, এতটি NaOH অণুতে, NaOH অণুতে পরমাণু আছে কয়টা, সরি, এখানে একটি NaOH, এটা আমরা কি তো এক না, একটা NaOH অণুতে পরমাণু আছে কয়টা, 1 2 3, আর এতটাই কয়টা আছে সেটা বের করবো, ঠিক আছে। তাহলে আমরা বলবো এখানে একটি NaOH অণুতে পরমাণু আছে, কয়টি, সমান 3টি। সুতরাং তাহলে এই কটা অণুতে কটা পরমাণু, 1.5 × 10⁻23, 10⁻23 এতটি অণুতে পরমাণু আছে। তাহলে আমার কত হবে, একটা দেওয়া থাকবে, এততে আরো বেশি থাকবে। তো 3 গুণ 1.5 × 10⁻23, এটা ক্যালকুলেশন করবা, 3 5 15 35, 4.5 × 10⁻23। তাহলে এই যে আমার অ্যান্সার, ঠিক আছে। এতটুকুই পরমাণু, তাহলে আমরা পরমাণু পাইলাম। এবার আসে আয়ন। তো এখানে আমার আয়ন থাকতে হবে, যেহেতু আমার এখানে আয়ন নাই,
ঠিক আছে। তো যদি বলে এখানে আয়ন বলতে এখানে ক্যাটায়ন, হ্যাঁ ক্যাটায়ন দিতে পারে। সোডিয়াম কত, এখানে সোডিয়াম যদি আমরা এটা যদি ভাঙি, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা ভাঙি, তাহলে কি হয়, সোডিয়াম আয়ন হয় প্লাস হাইড্রোক্সাইড আয়ন। এখন তোমাকে যদি বলা হয় আয়ন, তো এখানে নির্দিষ্ট করে দিবি যে সোডিয়াম আয়ন সংখ্যা বের করো, অর্থাৎ হাইড্রোক্সাইড আয়ন সংখ্যা। তখন আমরা একইভাবে করবো যে এতটা একটি একটি NaOH, হ্যাঁ অণুতে আমার সোডিয়াম পরমাণু আয়ন আছে কত, সোডিয়াম আয়ন আছে একটা, তাহলে এতটা অণুতে কয়টা আয়ন থাকবে, ঠিক আছে। একই সিস্টেমে তাহলে একটি NaOH অণুতে এবার যদি কি আয়ন আছে, আয়ন আছে, সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়ন আছে কতটি, একটি। তারপর একই কত, এটা তো ওইটাই এবি, মানে এই সংখ্যাই এবি, কারণ এটা তো একটা করে, এটা একটা এটাও একটা। হাইড্রোক্সাইড চাইলে তাহলে আবার কি হবে, আমার এই হাইড্রোক্সাইডের সেম হাইড্রোক্সাইড আয়ন আছে, এখানে এক এটা লাগে এক গুণ দিতে হবে, তিন না কিন্তু, তখন আমার এখানে এক গুণ দিতে হবে, তখন আমার অ্যান্সার এইটাই দাঁড়াবে, ঠিক আছে। আশা করি তোমরা এখানে এটা প্রশ্নের সমাধান পাইছো। এবার দ্রব্যের ঘনমাত্রা বের করো। তো দ্রব্যের ঘনমাত্রা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, যদিও এস সমান 1000 W/mb, ঠিক আছে। তোমরা সেই সূত্র ইউজ করতে পারো, আবার চাইলে এইখান থেকে n = SB ও ব্যবহার করতে পারো, তবে ভি কিন্তু লিটারে থাকবে, ঠিক আছে। n = SB। এখন কথা হলো n = SB কেন দিলাম, আমার তো চাইছে ঘনমাত্রা, তাহলে আমি আরে নেব নাকি, আর আমার দিছে কি, আমার দিছে ভর এবং আণবিক ভর, তাহলে আমি আরে নেব। তা ভর এবং আণবিক ভরের সূত্র আমরা নেব, তাহলে W/m সমান কি হবে ভাইয়া, SB। যেহেতু আমরা S বের করবো, তো আমরা এই বিটার এপারে গুণে আছে, এপারে না ভাগে নিয়ে নিই, তাহলে S সমান কত হয় দেখো, বা একসাথে গুণ করো, SBm, SBm সমান W নাকি। আচ্ছা তাহলে আমরা S বের করবো, S সমান W বা কত, BM, যেটা হচ্ছে 1000 W/mb আর কি, এই যে MB। এখন কথা হলো এই 1000 এলো কোথা থেকে, ঠিক আছে। এটা হলো এই যে তোমার আয়তন আছে না, এই যে আয়তনটা ml, তো সেই mlটাকে আমার কিতে নিতে হবে দেখো, সেই mlটাকে আমার নিতে হবে লিটারে। ml থেকে আমরা 1000 দিয়ে ভাগ দিয়া, 1000 দিয়ে ভাগ দিয়ে কই যাবো, লিটারে যাবো। তাহলে এইটা তুমি যদি 1000 দিয়ে ভাগ দাও, সেই 1000 কি উপরে চলে যায় না, দেখো এখানে ডব্লিউ আমি মান বসাইলাম না, জাস্ট এম ইন্টু ভির মান কত, ভির মান ধরো এই যে 100 দিলাম, আর নিচে কত, নিচে হলো 1000। তো এইটাও যদি আমরা গুণ দিয়ে ঘুরাই দিই, W/1000, 100m/1000, ঠিক আছে। এখন এটা যদি আমরা গুণ দিয়ে ঘুরাই দিই, ডব্লিউ গুণ উপরে দেবো কত, 1000, নিচে দেবো কত, 1000, মানে 100m আর কি। তাহলে এই 100 তো আমার ছিল ভি, এটা কি ছিল বি, তাহলে কি হয় দেখো এখানে 1000 ডব্লিউ হয়, দেখো এখন গুণ করো, তাহলে 1000 ডব্লিউ ভাগ কি হয়, এম বি, তার মানে এই সূত্রেই দাঁড়ায়। তাহলে এই যে থেকেই মূলত ওই সূত্রটা আসছে যে এর সমান 1000 W/mb, এর সমান 1000 W/mb। তবে সতর্ক থাকতে হবে, বি রেখো কিন্তু এখানে কিতে ভাইয়া, ml এ, ঠিক আছে। আর এইটা দিয়ে যদি করো তাহলে বি রেখো কিন্তু লিটার নিয়ে করতে হবে, এই যে 1000 দিয়ে ভাগ দিয়ে লিটার নিয়ে করতে হবে, বুঝছো। তো এখন তোমরা এখানে মান বসাই দিলে তোমরা নিজেরাই মান পাবা। দেখো আমি এখানে মান বসাই দেই, তাই ভির মানটা আমরা বসাই ই করি, এটা 0.1 আসে, এখানে মান বসাই দিই। ডব্লিউ এর দ্রব্যের ভর কত, দ্রব্যের ভর কত ভাই, 10, তাহলে এম হলো আণবিক ভর, আণবিক ভর কত, এটা 40, কোন ভি এর আয়তন কত, 0.1, ঠিক আছে। এটা ক্যালকুলেশন কেমন করবা, এই শূন্য শূন্য কাটো, 1/4, আচ্ছা পয়েন্ট কেটে উপরে একটা শূন্য দাও, তাহলে উপরে 10, নিচে কত হয়, পয়েন্ট কাটলাম, তাহলে তাহলে 4, তাহলে এখানে কত হয়, 2.5, এত মোলারিটি, ঠিক আছে ভাইয়া। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো এই সমাধানটা। এরপরে দ্রবণের পরিমাণ আয়তন নির্ণয় করো, ঠিক আছে। পরিমাণ আয়তন এটা খুব সহজে আমরা বের করতে পারবো, যেহেতু আমার আয়তন চাইছে, দেখতে হবে তোমার ভাইয়া কি দিছে আর কি চাইছি, ঠিক আছে। চাইছে আয়তন, দিছে কি দিছে, তো এই যে এইটা, এই যে এইটা দিছে, ঠিক আছে। আমরা লিখবো কি, তাহলে W/m সমান কি লিখবো, এস বি, ঠিক আছে, এস বি। আচ্ছা, তো এইখান থেকে আমরা ভি বের করতে পারবো। তাহলে এখন কথা হলো এই বিটাতে তোমার প্রমাণ আয়তন, আচ্ছা এই বিটা হলো প্রমাণ আয়তন। তো এখন তাহলে আমরা এই সূত্র দিয়ে করবো, তাহলে এই ভি কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে, এই ভি নেওয়া যাবে না। তুমি এইটা দিয়ে করলেও সমস্যা নাই, এইটা দিয়ে করলেও সমস্যা নাই, তাহলে এখানে তুমি এই যে এটা ভি, যেটা এটা যদি ভি হয় তাহলে এটা তুমি ভি প্রাইম দিয়ে নাও সূত্রে, ভি প্রাইম ইকুয়াল টু কি হয়, এস টেপার বাড়াই দাও, তাহলে কত, এই টেপার বাড়াই দিলে কত হয়, W/m, আর এস এবার গুণে এবার দিয়ে ভাগ, এই। এখন এস ঘনমাত্রা লাগবে, যেটা আমার গ নম্বর প্রশ্ন করছি, যেহেতু ঘনমাত্রা লাগবে, আমাদের ঘনমাত্রা এখানে দেয় নাই, তাহলে এই জন্য আমি এই সূত্র দিয়ে কিন্তু করতে পারবো না, ঠিক আছে। আর যদি তোমার এই আগের অঙ্কটাই ঘনমাত্রা থাকে তাহলে তুমি এটা দিয়ে করতে পারবা। তো আমি এখন তাহলে কোনটা দিয়ে করবো, তাহলে এই যে W/m সমান V/22.5, এটা দিয়ে W/m সমান V/22.5, এখন কানাকানি গুণ করো, MB সমান W গুণ 22.5, সুতরাং V ইকুয়াল টু কত হইবে, W গুণ 22.5 ভাগ হইবে M। ডব্লিউ কত, দ্রব্যের ভর কত আমার, 10 গ্রাম, 22.5,
এমন আনবিক কত এখানে 40, এই যে কাটো, এটা দিয়ে কাটো 0.25। আচ্ছা যাই হোক, এই ক্যালকুলেশনটা তোমরা এটা করে নেবা, ঠিক আছে। এত আয়তনিক কিউব এত লিটার কিন্তু এবার বুঝছো, কারণ এই যে আয়তনিক কিন্তু এখানে লিটার লিটার। আচ্ছা আশা করি তোমাদের এই যে এই টাইপের গুলো শেষ। তো এখানে তোমাদের আরো কিছু জানতে হইবে, যে বেসিক নলেজ, সেটা হলো কি সেমি মোলার দ্রবণ কি, হ্যাঁ মোলার দ্রবণ কি, মোলার দ্রবণ বলতে পারো, মোলার দ্রবণের ঘনমাত্রা কত, 1 মোলারিটি, কত 1 মোলারিটি। তারপর হলো সেমি মোলার, সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা কত, সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা কিন্তু আমার 0.5 মোলারিটি। সেমি সেমি মানে হাফ, হাফ দিয়ে হাফ মানে যে 0.5, বুঝছো। সেমি পরে আমার এখানে ডেসিমোলার, কি মোলার, ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত, দ্রবণের ঘনমাত্রা, এখানে ঘনমাত্রা লিখে দেই, ঘনমাত্রা, ঠিক আছে, ঘনমাত্রা ঘনমাত্রা। তাহলে এটা কত, ডেসিমোলার 0.1 মোলারিটি, বুঝছো। ডেসি কেমন হইলো, এটা যারা মোলারিটি, সেটা ডেসি মানে কি 10 দিয়ে ভাগ দেয়, 10 দিয়ে ভাগ দিলে 0.1 হয়। তারপর হইলো সেন্টিমোলার, সেন্টি মানে কি, এই যে আরো 10 দিয়ে ভাগ দাও, সেন্টিমোলার, ডেসি পরে সেন্টি, তারপর হলো মিলি, বুঝছো। আস্তে আস্তে তোমার এখানে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে 10 দিয়ে ভাগ করলে আবার কত হয়, 0.01 মোলারিটি, ঠিক আছে। পরীক্ষা প্রশ্নে বলতে পারে যে দ্রবণের ঘনমাত্রা এটা সেমিমোলার হইবে কিনা, ক নাম্বার প্রশ্ন বলতে পারে যে সেমিমোলার হইবে কিনা, বা এটা মোলার দ্রবণ হইবে কিনা। মোলার দ্রবণ কিন্তু 1 মোলারিটি ঘনমাত্রা হইতে হইবে, ঠিক আছে। যদি 1 মোলারিটি হয় তাহলে বলবো সেটা মোলার দ্রবণ, না তো সেটা মোলার দ্রবণ না। তাহলে আমাদের এখানে টাইপ 1 মূলত এখানে শেষ। এটা এবারে আসো আমরা শিখবো এখন শতকরা সংযুতি। শতকরা সংযুতি ভাইয়া বাস্তব উদাহরণ আছে, আমি বাস্তব উদাহরণটা শেষে তোমাদের জন্য রাখি, ভিডিও শেষে। হ্যাঁ তোমরা যদি, অনেকেই বলে গো যে পড়াশোনা আসলে কি কাজে লাগবে, কাজে আসলে অনেক কিছুই লাগে। তো সেটা একটা সেটার একটা বাস্তব উদাহরণ তোমরা আজকের এই ভিডিও শেষে জানতে পারবা। এবারে আসো আমাদের টাইপ 1 শেষ, এবার টাইপ 2। তো টাইপ 2 এর মধ্যে আমাদের যেটা আছে সেটা শতকরা সংযুতি ভাইয়া, এইটাই বাস্তব উদাহরণ অনেক লাগে বাস্তবে। শতকরা সংযুতি, সংযুতি, শতকরা সংযুতি সমান সমান কি, সংযুক্ত মৌলের ভর, সংযুক্ত মৌলের ভর, সংযুক্ত মৌলের ভর ভাগ হলো আণবিক ভর, আণবিক ভর ইনটু কি 100%, ঠিক আছে। তাহলে আমার সূত্র, শতকরা সংযুতি নির্ণয় করার সূত্র। তো এখন তোমার আমি প্রশ্ন করাই, হ্যাঁ, এবং প্রশ্নের সমাধান দিই আমি এই সূত্র দিয়া। যেমন তোমাকে বলছে এই কপার সালফেট, সহদাকে একটা দেই, ধরো এখানে সালফিক এসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড মানে হাইড্রোজেন সালফেট, সালফিউরিক অ্যাসিড এ, সালফারের সংযুতি কত, সালফারের সংযুতি নির্ণয় করো। সালফার সংযুতি বলতে পারে, বা সালফিউরিক অ্যাসিড এর সংযুতি নির্ণয় করো, মানে সবগুলো মূল্য আলাদা আলাদা বের করতে হবে। সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুতি, শতকরা সংযুতি নির্ণয় করো, তার মানে প্রত্যেককে আলাদা আলাদা বের করতে হবে। এখানে হাইড্রোজেনটা, সালফারটা, অক্সিজেনটা, আর আলাদা ভাবে চাইলে সেটা তো আমরা দেখেই বলতে পারবো, এই জন্য ওইটা করাইলাম না। শতকরা সংযুতি নির্ণয় করো। তো আমরা এখানে আণবিক ভর দেই, প্রথমে H2SO4 এর আণবিক ভর, আণবিক ভর m সমান সমান হাইড্রোজেনের কত ভর, এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা কিন্তু 1, গুণ দাও দ্বিতীয় পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা কি করতে হয়, পরমাণু সংখ্যা এই যে 2, দেখছো এই যে 2 4 এগুলো হলো পরমাণু সংখ্যা, এই পরমাণু সংখ্যারে গুণ দিতে হয়। এই যে হাইড্রোজেন এবং সালফার আলাদা মূল্য না, আলাদা মূল্যের মধ্যে কি দিতে হবে ভাইয়া, যোগ দিতে হয়। সালফারের পারমাণবিক সংখ্যা কত, সালফার পারমাণবিক সংখ্যা কিন্তু 16, ঠিক আছে। ভর সংখ্যা কি, এটা যেহেতু জোর, ভর সংখ্যা দ্বিগুণ, 16 দুগুণ 32। আবার সালফার শেষ, আবার কে আসছে, অক্সিজেন না, আবার একটা যোগ দেবো। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু 8, ভর সংখ্যা দ্বিগুণ, 8 দুগুণ এখানে কত হইবে 16। এখন আছে কি, এখানে এই যে 4 পরমাণু নিচে আছে, নিচে যে যা সংখ্যা থাকে সেটাকে বলা হয় পরমাণু, এই পরমাণু সংখ্যা কি করতে হয়, গুণ দিতে হয়। তাহলে দেখো এখানে 2 মোল অ্যাড হয়েছে, এখানে 32, এখানে কত 4 16 64 অ্যাড হয়েছে, বুঝছো। এটা হলো 2 যোগ 32 যোগ এই 64 অ্যাড হয়েছে, 64, দেখো 2 অ্যাড হয়েছে কি হাইড্রোজেন, এটা প্রথম জন, তারপর সালফার অ্যাড হয়েছে কত 32, তারপর হলো এই যে 64 অ্যাড হয়েছে কি অক্সিজেন, ঠিক আছে, বুঝছো। তাহলে এখন এইগুলো আমার কিন্তু জানা লাগবে যে কি কতটুকু অ্যাড হইলো। তো এখন এগুলো আমরা যদি যোগ করি তাহলে কত হইবে, 98 গ্রাম, ঠিক আছে। যৌগে, যৌগে আমরা হাইড্রোজেনের সংযুতি, হাইড্রোজেনের সংযুতি বের করব, সংযুতি, হাইড্রোজেনের সংযুতি, তার মানে কি কিভাবে বের করবো,
হারেন কতটুকু অ্যাড হয়েছে ভাইয়া? 2, যে 2 অ্যাড হয়েছে না? 2 কতর মধ্যে 2 হয়েছে? 98 মধ্যে 2 অ্যাড হয়েছে। এটা গুণ দেয় 100%। ঠিক আছে? মানে কি, এই যে সংযুক্ত মূল, ওই যে সংযুক্ত হয়েছে কত? 2 গ্রাম হয়েছে না? ভাগ হলে আণবিক ভর কত? 98 ইন্টু 100%। বুঝছো? তো এটা তোমরা ক্যালকুলেশন করে অ্যান্সার পেয়ে যাবা। এবারে যৌগে অক্সিজেনের সংযুতি। তাহলে অক্সিজেন কত? ওই যে অ্যাড হয়েছে 32। কতর মধ্যে 32 অ্যাড হয়েছে? 98 এর মধ্যে। ঠিক আছে? তো এটা কিন্তু সংযুক্ত হয়েছে কতটুকু সেটা হলো আমার উপরে, নিচে হলো টোটাল যে ভরটা, হ্যাঁ টোটাল টোটাল ভর ইন্টু এখানে 100%। এটা ক্যালকুলেশন করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবা। তো এরপর হলো যৌগে আপনার পরে কি আছে এখানে? সালফার এর সংযুতি। সালফার কত আছে? 64 ভাগ দাও 98 ইন্টু কি হবে এখানে? 100%। তাহলে এখানে তোমরা অ্যান্সার এগুলো পেয়ে যাবে, যেগুলো হবে সেগুলো তোমার আসল অ্যান্সার। মানে এখানে বলে নাই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে নির্ণয় করো, এখানে তোমার বুদ্ধি নিতে হবে যে এত এর সালফিক অ্যাসিডের শর্করা সংযুতি মানে কি, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা বের করতে হবে। এখন আসো, আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং এই রিলেটেড আসলে তোমরা সেগুলো পারবা। এবার আমি একটু হাই লেভেলে যাই, যে বলবে এই যৌগের মধ্যে যৌগমূলকের শর্করা সংযুতি। যৌগমূলকের এত এ সালফিক অ্যাসিডের যৌগমূলকের শর্করা সংযুতি। যৌগমূলক তো তোমরা চেনো ভাইয়া নাকি? যৌগমূলক যে সমস্ত মূলক ইলেকট্রন আদান প্রদান করতে পারে তাদেরকে বলা হয় কি? যৌগমূলক। তো এখানে যৌগমূলক এরা সালফেট মূলত যৌগমূলক। ঠিক আছে? এই যে সালফেটটা এলো আমার এখানে যৌগমূলক, তাহলে এখানে সালফেটের হিসাব করতে হবে। সালফেট কতটুকু অ্যাড হয়েছে? এই সালফার সহ এই যে সালফেট হিসাব করতে হবে। সালফার সহ অক্সিজেন, সালফার সহ অক্সিজেন। তাহলে এই যে এইটুকু কত? এইটুকু কত? যেহেতু 98, 98 2 বাদ দাও, 2 তো অক্সিজেন, তাহলে কত? 96 অ্যাড হয়েছে না এখানে? তাহলে আমরা এখন এখানে কি লিখবো খালি, যে তোমরা বক্স দেবে না, আমি তো বক্স দিচ্ছি তোমাদের বোঝার সুবিধাতে, এগুলো দেবে না। তাহলে এখানে কি বলবো? সালফেটের সংযুতি, সালফেটের সংযুতি বা যৌগমূলকের সংযুতি। যৌগমূলক মানে সালফেটের সংযুতি। তাহলে কি হবে? সালফেট কত অ্যাড হয়েছে? যে সংযুক্ত হয়েছে কত? দেখো এখানে 96 হয়। কত হয় এখানে? 96 ভাগ দাও টোটাল আণবিক ভর ইন্টু কত এখানে? 100%। বুঝছো? এই ক্যালকুলেশন করলে তোমরা কারেক্ট আনসারটা পেয়ে যাবে। এত পার্সেন্টেজ, শেষে পার্সেন্টেজ দিতে পারবে, কারণ শতকরা সংযুক্ত তো এটা পার্সেন্টেজ হয়। এই গেল তোমার সালফেটের। এখন আসো, যদি তোমাকে বলা হয় কোন একটা যৌগের কেলাস পানি ভর নির্ণয় করো, তো সেটা আমরা দেখি কিভাবে নির্ণয় করবা। কেলাস পানি শতকরা সংযুক্ত। যেমন এখানে কপার সালফেট, এটাকে বলা হয় অনাদ্র। আচ্ছা, এখানে বলা হয় তুতের, হ্যাঁ যেটা নীল তুত, নীল তুতের। তোমার সংকেত জানো ভাইয়া নীল তুতের সংকেত কি? যখন কপার সালফেটের সাথে কত অণু পানি থাকবে? 5 অণু পানি থাকবে, এটাকে বলা হয় নীল তুত। আর যখন পানি থাকবে না সেটা হবে সাদা তুত। পানি থাকলে নীল, পানি না থাকলে সাদা। আচ্ছা, নীল তুতের কি এখানে কেলাস পানির, কেলাস পানির শতকরা সংযুক্ত মূল, শতকরা সংযুক্ত মূল। তো আমরা এটা ভর বের করবো, CuSO4 ইন্টু 5 ইন্টু পানি, এটা আণবিক ভর। ঠিক আছে? এর আণবিক ভর, আণবিক। তাহলে কপার কত? কপার কিন্তু আমার ভাইয়া 29 নাম্বার বললো, ভর সংখ্যার দ্বিগুণের চাইতেও এখানে সামান্য বেশি আর কি, এক বেশি না, এখানে একটু সামান্য বেশি। কপার 29, 29 দুগুণে 58, কিন্তু ওর হলো কিন্তু হয় 63.5, এটা মনে রাখতে হবে। যোগ সালফার 16, 16 দুগুণে 32, যোগ আলাদা বললো না, যোগ এই জন্য অক্সিজেন আসছে, আর অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8, ভর সংখ্যা দ্বিগুণ, 8 দুগুণে 16, পরমাণু আছে কয়টা ভাইয়া? 4টাই, 4 গুণ দিলাম। তারপর ইনটু আছে, তাহলে আমি এখানে ইনটু দেবো না, এখানে এই যে আর এটা কি আলাদা বললো না, এখানে আমি এখানে একটা যোগ দেবো। ঠিক আছে? আর এর পর আবার পানি এসে তো, আর 5 আছে দেখি আমি এখানে 5 দেবো। 5 কেন দেবো? কারণ 5 এই 5 মোল আছে, মূলত পানি আছে, তাহলে এই জন্য 5 গুণ দেবো পানির লগে, অবলগে না। ঠিক আছে? তো 5 ইন্টু পানি ইস টু হাইড্রোজেনের পরমাণু সংখ্যা, ভর সংখ্যা ও এক, গুণ দিলাম পরমাণু সংখ্যা 2টা, এই যে 2টা, তারপর যোগ অক্সিজেনের পরমাণু সংখ্যা 8, ভর সংখ্যা 16। ঠিক আছে? তো এখন তুমি এটা যদি হিসাব করো কত আসে এখানে? 63। আচ্ছা, 63.5 যোগ 32 যোগ 5 যোগ 5 গুণ 18, 5 18 কত হয়? 90। তাহলে ক্লাস পানি কিন্তু আমার 90 আর হচ্ছে ক্লাস পানি। ঠিক আছে? টোটাল আণবিক ভর আমরা এখানে বলতে 249.5 সম্ভবত, আমার এটা মনে আছে। তাই এখন আসো আমরা ক্লাস পানির শতকরা সংযুতিটা বের করি। সুতরাং ক্লাস পানির সংযুতি, শতকরা সংযুতি। ঠিক আছে? কি হবে? ক্লাস পানি আর হচ্ছে কতটুকু? 249, এই যে ভর 249
হ্যাঁ 0.5 এর মধ্যে গ্লাস পানি আড়াইছে কতটুকু 90 আড়াইছে না 90 পানি ইন্টু 100%। তো এটা ক্যালকুলেশন করলে তোমরা কি দিয়ে পেয়ে যাবে অ্যান্সার পেয়ে যাবে। ক্যালকুলেটর তো আশা করি সবাই চালাইতে পারো, ক্যালকুলেটর নিয়ে কারো কোনো সমস্যা নাই। তো আমাদের শতকরা সংযুতি গেল, এখন আসো আমরা যে খুব গুরুত্বপূর্ণ ইয়াদা গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো, সেটা হলো শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়। স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে সূত্র জানতে হবে, বুঝছো? প্রথম ধাপ হলো স্থূল সংকেত, পরের ধাপ হলো আণবিক সংকেত। স্থূল সংকেত নির্ণয়ের ধাপগুলো আমরা একটু দেখি কি কি। স্থূল সংকেত নির্ণয়ের ধাপ, নির্ণয়ের ধাপ সমূহ, ধাপ সমূহ। আমরা দেখি কি কি ধাপ আছে। এক নাম্বার যে ধাপটা সেটা হলো মূল সংখ্যা নির্ণয় করা। কি সংখ্যা? মূল সংখ্যা নির্ণয়। মূল সংখ্যাটা আমরা কি দিয়েছিলাম ভাইয়া আগে এইতে বলছিলাম ছোট হাতের এম, এটা ছিল কিন্তু W/M, মানে ভর বাই এখানে আণবিক ভর বা এখানে তোমার পারমাণবিক ভর। তো আমরা এখানে পারমাণবিক ভর দিলাম, কারণ এখানে পরমাণু আসবে, তো ওই জন্য পারমাণবিক ভর, পারমাণবিক ভর। বুঝছো? আগে ছিল কি মূল সংখ্যা n = W/M, অর্থাৎ দ্রব্যের ভর, এইখানে দ্রব্যের ভর বা হলে আণবিক ভর ছিল, এম হলে আণবিক ভর ছিল, এখানে আমাদের কি পারমাণবিক ভর, কারণ ওইখানে ছিল অণু, আর এখানে থাকবে না অণু, এখানে থাকবে পরমাণু, এখানে পারমাণবিক ভর। তার মানে ওই সূত্রটা তোমার দ্বারা n = W/M। বুঝছো? তো এইভাবে আমরা ভর দিয়ে দিলে ভর থেকে আমরা বের করতে পারি, ঠিক আছে? ভর থেকে নির্ণয় করতে পারি, আবার আমরা স্থূল সংকেত কিন্তু শতকরা সংযুতি থেকেও বের করতে পারি। তো এখানে আমরা লিখবো কি শতকরা সংযুতি, মৌলের শতকরা সংযুতি বাই মৌলের পারমাণবিক ভর, মৌলের শতকরা সংযুতি, শতকরা সংযুতি না পেলেও মৌলের কি পারমাণবিক ভর। এখন ভাই যে শতকরা সংযুতি বিষয়ে আরেকটা কথা বলি, যেটা আমার প্রথমে বলা ছিল। শতকরা সংযুতি বলতে বোঝায় যে মৌলসমূহের সংযুতি যোগ করলে 100% হবে। কত পার্সেন্টেজ? 100%। ধর আমি বললাম এ ও বি দুইটা মৌল নিয়ে আমি মৌল গঠন করব, এ এবং বি দিয়ে একটা মৌল গঠন করব বা একটা যৌগ গঠন করব, যেখানে এ শতকরা সংযুতি কত, এ সংযুতি যদি তোমার এখানে 80% হয়, তাহলে বি এর সংযুতি কত হবে? দুইটার যোগফল কিন্তু 100 হইতে হবে, বুঝছো? এটা হবে ক্ষেত্রে 20%। সেটাকে আমরা বের করলাম 100 থেকে এই যে 80% বাদ দিতে হবে, বুঝছো? 100 থেকে এই যে অপরজন বাদ দিলে আমি বাকিটা পাইয়ে যাই, বুঝছো? 20%। তার মানে কি দুইটা যোগ করে 100, দুইটা হোক এরকম তিনটা হইতে পারে, যে কটাই হোক না কেন আমার তাদের যোগফল কত হইবে? 100 হইতে হইবে। তবে একটি ব্যতিক্রমী আছে সোডিয়াম বাইকার্বনেট, সেটা ওইখানে 106 হয়, এই জন্য এটা হয় না, ঠিক আছে? বাকিগুলো সবগুলাই মেলে। তো প্রথম কাজ হলে আমার কি স্থূল সংখ্যা নির্ণয় ধাপ সমূহ কি? প্রথম কাজ কিন্তু আমার মূল সংখ্যা নির্ণয় করা, ঠিক আছে? দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ হলো মূল সংখ্যাগুলোকে ক্ষুদ্রতম মূল সংখ্যা দ্বারা ভাগ করা। মূল সংখ্যা দিয়ে বের করলাম না, সেই মূল সংখ্যাগুলোকে ক্ষুদ্রতম মূল সংখ্যা, ক্ষুদ্রতম মূল সংখ্যা দ্বারা ভাগ করা, ভাগ। মূল সংখ্যাগুলোকে ক্ষুদ্রতম মূল সংখ্যা দ্বারা ভাগ। প্রাপ্ত ভাগফলকে, প্রাপ্ত ভাগফল অনুপাতগুলোকে পরমাণু রূপে দিলেই স্থূল সংকেত পাওয়া যাবে। প্রাপ্ত ভাগফল অনুপাতগুলোকে অনুপাত, অনুপাত নির্ণয়, অনুপাতগুলোকে পরমাণু রূপে প্রকাশ, অনুপাতগুলো পরমাণু রূপে প্রকাশ। প্রকাশ করলেই হবে কি? প্রকাশ করলেই স্থূল সংকেত পাওয়া যাবে, স্থূল সংকেত পাওয়া যাবে। এখানে লিখতে সংকেত পাওয়া যাবে, ঠিক আছে?
তাহলে এটা হলো আমরা ভর থেকেও বের করতে পারি, আবার ই থেকেও বের করতে পারি, শতকরা সংখ্যা থেকে এই যে দুইটা দিয়ে বের করতে পারি, এটা দিয়ে বের করতে পারি, আবার এটা দিয়ে আমরা স্থির সংকেত বের করতে পারি। দুইটা দিয়ে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে, যেটাই আসে পরীক্ষায়। তো এরপর আসো স্থির সংকেতের পরে আমরা শিখবো হলো আণবিক সংকেত নির্ণয়, ঠিক আছে। এটা হলো কি আণবিক সংকেত নির্ণয়, দ্বিতীয় ধাপ। আগে স্থির সংকেত পার হইতে হবে, তারপরে তোমার আণবিক সংকেতে পারবা, এছাড়া পারবে না। আণবিক সংকেত, আণবিক সংকেত সমান সমান স্থির সংকেত ইন্টু এন, স্থির সংকেত ইন্টু এখানে একটা n, ঠিক আছে। তো সেই স্থির সংকেতটা আমরা বসাবো, যেটা আমরা এই যে প্রথম বের করবো সেইটা এখানে বসাইয়া n এর মান বের করিয়া তারপরে তোমার এখানে কি আণবিক সংকেত নির্ণয় করতে হবে, বুঝছো। তো যেমন ধরো আমি এখানে তোমাদের একটা প্রশ্নের নমুনা দিয়ে দেখাইতেছি। 3 গ্রাম কার্বন, তবে এখানে আমি 3 গ্রাম কার্বন, 8 গ্রাম অক্সিজেনের সাথে, 8 গ্রাম অক্সিজেন, অক্সিজেনের সাথে, অক্সিজেনের সাথে কি করে বন্ধন গ্রহণ করে, বন্ধন গ্রহণ করে। যা আণবিক ভর আমি এখানে যা আণবিক ভর ভর আমি এখানে দিলাম না, ঠিক আছে, এখানে আমি দিয়ে দেবো আণবিক ভরটা দিয়ে দেবো। এই এখন প্রশ্ন দেখো, বলবে কি স্থির সংকেত নির্ণয় করো। স্থির সংকেত নির্ণয় করতে বলুক আর না বলুক, আণবিক সংকেত নির্ণয় করতে গেলে কিন্তু আমার এটা লাগবে, ঠিক আছে। তো আমি তারপর স্থির সংকেত তোমার ধাপে ধাপে দেখো, স্থির সংকেত নির্ণয় করো। আমরা বলবো কি আণবিক সংকেত নির্ণয় করো, আণবিক সংকেত, দ্রব্যটি আণবিক সংকেত নির্ণয় করো, ঠিক আছে। তো এখন এখানে ভর না দিলেও এইখানে কিন্তু দিয়ে দেবে যে আণবিক ভর 98 হলে বা আণবিক ভর 49 হলে এরকম দিয়ে দেবে। আচ্ছা, তো এখন আমরা এটা সমাধানে আসি। স্থির সংকেত বের করো, এখন আগে কার্বনের ই করো, তুমি এখানে মূল সংখ্যা বের করো। 1 নম্বর ধাপ কি মূল সংখ্যা, তাহলে কার্বনের মূল সংখ্যা, কার্বনের মূল সংখ্যা, মূল সংখ্যা। কার্বনের এখানে কত ভর আছে, কত 3 গ্রাম, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা কত 12 না, 12 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে কত আসে দেখো, 3 একে 3, 3 থেকে 12, 1/4 মানে কত 0.23, 0.23। এবার আসো অক্সিজেনের মূল সংখ্যা বের করো, অক্সিজেনের মূল সংখ্যা সমান সমান, অক্সিজেনের ভর আছে কত 8, কিন্তু অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, 8 দুগুণ 16 না, পারমাণবিক সংখ্যা তো অক্সিজেন, ঠিক আছে, এখানে পরমাণু অণু না, অণু আনা দেবে এখানে, তাহলে এখানে কত হবে 8 8 দুগুণ 16, 1/2 মানে 0.5 মানে 50। এই আমাদের প্রথম কাজ শেষ, এই কি আমাদের প্রথম কাজ শেষ। এই দেখো এই যে মোল সংখ্যা নির্ণয় করলাম আমরা ভর দিয়ে, ঠিক আছে। তারপরে পরমাণু মোল সংখ্যাগুলোকে ক্ষুদ্র মোল সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন কি করবো, 2 নম্বর ধাপ আমার শুরু হয়ে গেছে, যে মোল সংখ্যাগুলোকে ক্ষুদ্র মোল সংখ্যা দ্বারা ভাগ করে, মোল সংখ্যা গুলোকে ক্ষুদ্রাঙ্ক কত, এই যে এটা না, এটা ছোট 0.50, এটা 0.25, অবশ্যই 25 ছোট। মোল সংখ্যা ক্ষুদ্র মোল সংখ্যাগুলোকে ক্ষুদ্রতম মোল সংখ্যা, ক্ষুদ্রতম মোল সংখ্যা 0.25 দ্বারা কি করবো ভাগ করবো, ভাগ করে এই যেটা আমার 2 নম্বর কাজ, মানে প্রথম মোল সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তা ভাগ করি আমরা এখানে। তাহলে কার্বনের ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রে প্রথম কত 0.25, এইটা 0.25, তাহলে কত এখানে 1, ঠিক আছে। আবার অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে কত 0.50, এটা ভাগ দেবো 0.25, 0.25, এখানে কত হয় 2, তাই আমার 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর বলতে কি দেখো ভাই, প্রাপ্ত ভাগফলের অনুপাত, এই যে আমরা ভাগফল পাইলাম না, এটা অনুপাত, সুতরাং 3 নম্বর আমরা এখানে কাজ, তুমি এরকম ধাপে ধাপে দিতে পারো, কোনো সমস্যা নাই। সুতরাং কার্বন ইস টু হাইড্রোজেন, এটাই অনুপাত, অনুপাত কি এটা এরকম হইতে দেওয়া হয়, কার্বন ইস টু সরি হাইড্রোজেন, এখানে কার্বন ইস টু অক্সিজেন দিলাম, হ্যাঁ। তাহলে এখানে কত হয় 1:2, তাহলে আমার 3 নম্বর ধাপ শেষ, বুঝছো। কিন্তু কিন্তু কঠিন না, আমি ধাপে ধাপে তোমাদের দেখা দিচ্ছি। অনুপাত গুলো কেন পরমাণু রূপে প্রকাশ করে স্থির সংকেত পাওয়া যাবে, সুতরাং স্থির সংকেত হবে, স্থির সংকেত হবে কত, এখানে কার্বন কটা ভাইয়া, এই যে কার্বন, এই যে আগে প্রথমে কি কার্বন, কার্বন একটা C1, অক্সিজেন কটা ভাইয়া, অক্সিজেন দুইটা, যে অক্সিজেন কটা দুইটা, দ্বিতীয়ত দিয়ে আছে, তাহলে O2, তার মানে কি হয় CO2। তাহলে আমরা কিন্তু
স্থির সংকেত কিন্তু বের করলাম কি দিয়া ভাইয়া, ভর দিয়ে বের করলাম, ঠিক আছে। এখন যদি তোমার শতকরা সংকেত দেয়, হ্যাঁ, যদি 3%, ধরো এখানে 3 গ্রাম না দিয়ে 3% দিল, এখানে 8% দিল, তখন কিন্তু সেম নিয়ম, খালি এখানে কি লাগবা, ওই যে শতকরা সংকেত, মানে এটা পার্সেন্টেজ দিলে হয়, না দিলে কোনো সমস্যা নাই। তখন আমার সূত্র হবে কি, যে মৌলের শতকরা সংকেত ভাগ পারমাণবিক ভর, এখানে কিন্তু পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, একেবারে সেম কোয়ালিটি, পারবা না ভাইয়া? এটা কিন্তু কোনো কিছু কঠিন না, খালি ভরের জায়গায় ভর দেবো, পার্সেন্টেজ জায়গায় পার্সেন্টেজ দেবো, একটা সেম নিয়ম, ঠিক আছে। তো এবার আসো, আমরা আশা করি তোমরা এই যে এটা বলতে পারছো যে স্থির সংকেত কিভাবে নির্ণয় করতে পারবা, ঠিক আছে। গেল আমাদের স্থির সংকেত, এবার আণবিক সংকেত আসো। তো আমি এটা ভর, আণবিক ভর দিয়ে দিলাম, মনে করো এখানে 88 গ্রাম, কত গ্রাম, 88 গ্রাম, ঠিক আছে। এখন আমার ঘ নাম্বার প্রশ্ন যে আণবিক সংকেত নির্ণয় করো, আমরা সেটা করবো। তাহলে ঘ নাম্বার যদি আমার স্থির সংকেত নাও চাই, খেয়াল করো, ঘ নাম্বার যদি স্থির সংকেত নাও চাই, তাহলে কিন্তু আমার স্থির সংকেত লাগবে, কেন লাগবে ভাইয়া, কারণ এই যে আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আমার স্থির সংকেত কিন্তু এই যে কিন্তু লাগবে, ঠিক আছে। তাহলে আমি এটা সমাধানটা, এই যে পরের অঙ্কের সমাধান আমি এইখানে দিই, আণবিক সংকেত সমান স্থির সংকেত ইনটু n। তাহলে এখন আমরা মান বসাই দিই, স্থির সংকেতটা কি পেয়েছিলাম ভাইয়া, CO2, এখানে একটা n। তাহলে স্থির সংকেত থেকে আমরা এই যে আণবিক সংকেত থেকে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারি না। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6, ভর সংখ্যা কত ভাইয়া, দ্বিগুণ, 6 দুগুণ 12। কার্বন অক্সিজেন কি আলাদা মূল্য না, মাঝের যোগ। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, 8, ভর সংখ্যা কত, দ্বিগুণ, 8 দুগুণ 16। পরমাণু সংখ্যা কি করতে হবে, পরমাণু আছে না দুইটা, এই দুইটা গুণ দেবা, বুঝছো। তারপরে এই যে নিচে যে এন ছিল না, সেই এনটা গুণ দিয়ে এবার উপরে উঠে দিতে হবে, বুঝছো। কারণ নিচে এনটা কোনো লাভ নাই, এনটা উপরে উঠে দিবে। তাহলে এখানে 16 গুণ 32, 32 আর 12 কত, এখানে আমার 44 এন, বুঝছো ভাইয়া। এখন আমরা এন এর মানটা বের করার পরে আমি এইখানে মান বসাই দিলে, এন এর মানটা বসাই দিলেই আমি আণবিক সংখ্যা পেয়ে যাবো। তাহলে প্রশ্ন মতে আমার আণবিক ভর কত দিছে, প্রশ্ন মতে আমার আণবিক ভর কত দিছে, এই যে 88, ঠিক আছে। তাহলে প্রশ্ন মতে এই যে 44 এন ইকুয়াল টু কত, এখানে 88, বুঝছো। তাহলে এন ইকুয়াল টু কত, এন এর মান 2। তাহলে আমরা মনে করি এখানে 1 নং দিলেও কোনো সমস্যা নাই, তুমি 1 নং এর মান বসাও। সুতরাং আর না লেখলে কোনো সমস্যা নাই, তুমি লেখো আণবিক সংকেত হবে, আণবিক সংকেত হবে কি হইবে দেখো, এই যে CO2, আচ্ছা আমি সেকেন্ড ব্র্যাকেট দেই, CO2, এখানে একটা n, এর মান কত, এখানে 2, তাহলে C2O4, এটা কিন্তু আমার আণবিক সংকেত, বুঝছো ভাইয়া। তাহলে এভাবে শতকরা পার্সেন্টেজ দেখ বা ভর দেখ, তোমরা ঠিক এই একই প্রসেসে কি করবা, এগুলা বের করবা, বুঝছো। এবার আসো, যদি কখনো একটু কঠিন করতে চাই, হ্যাঁ, তাহলে এখানে আণবিক না দিয়া বলে যে যৌগটি বাষ্প ঘনত্ব, যৌগটি বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব কত, 44। এখন এই বাষ্প ঘনত্ব থেকে আমরা আণবিক ভর বের করতে পারি। তো তুমি এখানে তখন লিখবা যে আণবিক ভর সমান 2 ইনটু বাষ্প ঘনত্ব, কি লিখবা এখানে, এই যে প্রশ্ন মতে লেখার আগে এই যে এখানে ঠিক মাঝখানটা কি লিখবা, আণবিক ভর সমান 2 ইনটু বাষ্প ঘনত্ব, ঠিক আছে, বাষ্প ঘনত্ব। এটা কিন্তু একটা সূত্র, আণবিক ভর সমান 2 ইনটু বাষ্প ঘনত্ব, 2 ইনটু বাষ্প ঘনত্ব 44। তাহলে এখানে কত, এই যে আমি 88 মিলিয়ন নেওয়ার জন্য আমি এখানে 44 দিচ্ছি, বুঝছো। 44 দিলেও বা 44 দেখ বা যে কোনো সংখ্যা দেখ, তোমরা সেটা পারবা না। এখানে সেই যে আণবিক ভরটা বের করে নেবা, প্রশ্ন মতে এই যে আমরা আণবিক সংকেত থেকে যে আণবিক ভর বের করলাম, আর প্রশ্নে যে আণবিক ভর বা এই যে বাষ্প ঘনত্ব থেকে যে আণবিক ভর বের করলাম, এই দুটো কি হবে, সমান হইবে, সমান দিলে আমরা এর মানটা বের করব। তাহলে আমরা এখানে এর মানটা বসাই দেওয়ার পরে যেটা হবে সেটা হবে আমার কি, আণবিক সংকেত। আশা করি তোমরা এটা বলতে পারছো। এবারে আসো, একটু চেঞ্জ করে দিতে পারে, ধরো আমি সেই প্রশ্নের নমুনা একটু দেখাই দেই। এখানে আমি ধরো এইগুলো মুছে দিলাম, ঠিক আছে, এখানে তো আশা করি কারো কোনো সমস্যা নাই। তো এবার আসো কি একটু পরিবর্তন করতে হবে সেটা আমি একটু তোমাদের ধরাই দেই। যেমন দেখো তোমাদের এখানে বলছে কোন হাইড্রোকার্বনে, কোন হাইড্রোকার্বন, কার্বন ও অক্সিজেনের শতকরা সংযুতি, কার্বন ও অক্সিজেনের শতকরা সংযুতি। ধরো এখানে যে কার্বন 40%, ধরো আমি আনতাম দিলাম, হ্যাঁ, তোমরা অক্সিজেন মনে করো এখানে 25%, ঠিক আছে। এই তো এখন পরিণত আণবিক ভর দিয়ে দিয়েছে, এটা মনে করো আমি আণবিক ভর সমান দিয়েছে, মনে করো এখানে 98, ঠিক আছে। তো এখন এই যে প্রশ্ন ভালো করে খেয়াল করো, তোমরা কিন্তু ধরতে পারবা না যে এখানে কি বলছে, এটা আগে প্রশ্ন ধরতে হবে, কোন হাইড্রোকার্বন, আচ্ছা ভাই হাইড্রোকার্বন কি, হাইড্রো বলতে তো হাইড্রোজেন বোঝায়, কার্বন বলতে কি, কার্বন বোঝায় না, হাইড্রোজেন এবং কার্বন দুজন তো অবশ্যই থাকবে, দেখি দুজন দিছে কিনা। এখানে কার্বনেরটা দিছে, কার্বনেরটা কিন্তু দিছে শতকরা সংকেত পাইলাম, কিন্তু অক্সিজেনটা দিছে, অক্সিজেন তো এখানে নাই।
লোক চিহ্নটা দিছে কে? তাহলে কি ভুল করছে প্রশ্নে? না, আসলে ভাইয়া প্রশ্নে ভুল করে নাই। হাইড্রোকার্বনের মধ্যে হাইড্রোজেন কার্বন অবশ্যই থাকবে এবং তার মধ্যে অন্যান্য মৌলগুলো থাকতে পারে। অক্সিজেন, সালফার, হ্যাঁ, নাইট্রোজেন এইগুলা মানে আলাদা মৌলও থাকে। তবে হাইড্রোকার্বনে এইটা অবশ্যই হাইড্রোজেন এবং কার্বন থাকতেই হবে। বুঝছো? যেহেতু আমার এখানে কার্বন দিছে তাহলে হাইড্রোজেন দেয় না। তাহলে বলতে হবে এখানে হাইড্রোজেনটা আমার অবশ্যই বের করতে হবে। তাহলে তুমি প্রশ্নের এখানে শুরুতে তুমি কি করবা? হাইড্রোজেনের সংযুতি বের করে নেবা। হাইড্রোজেনের সংযুতি কিভাবে বের করবা? আমরা জানি শতকরা সংযুতি সমষ্টি কত? 100। তাহলে 100 থেকে আমি এই দুজন বিয়োগ করে দিলেই তো হয় নাকি? 100 বিয়োগ 40 বিয়োগ 25। তাহলে তুমি এখানে হাইড্রোজেন শতকরা সংযুতি পাবো। কারণ যে এইখানে মৌল কটা হইবে? 3টা হইবে। হাইড্রোকার্বন, হাইড্রোজেন, কার্বন থাকবে এবং এক্সট্রা একটা মৌল আছে সেটা হলো অক্সিজেন। এই তিন জনের যোগফল কত হবে? 100। তাহলে তিন জনের যোগফল যদি 100 হয় তাহলে হাইড্রোজেনটা কিভাবে বের করবো? যেহেতু দুজনটা দেওয়া আছে 100 থেকে এই দুজন বিয়োগ করে বের করবা। ঠিক আছে? তো এখন এখানে আমার কত হয়? 35% কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এরপর আমরা কি এই আগের নিয়মে কি করবো? স্থির সংকেত বের করবো। হ্যাঁ, মানে প্রত্যেকের মূল সংখ্যা বের করতে হবে কিন্তু এই যে হাইড্রোজেনের মূল সংখ্যা, হাইড্রোজেনের মূল সংখ্যা। ঠিক আছে? এই যে শতকরা সংযুতি ভাগিক হাইড্রোজেন বড় 1 দিয়া। তারপর হলো কার্বনের মূল সংখ্যা। ঠিক আছে? তারপর হলো অক্সিজেনের মূল সংখ্যা। ঠিক আছে? এগুলা কি করবা? বের করবা। বের করার পরে স্থির সংকেত বের করবা। স্থির সংকেত বের করার পরে যদি আণবিক সংকেত চায় তাহলে কি লিখবা? প্রশ্ন মতে ওটা আণবিক সংকেত হবে কি? আণবিক সংকেত ওই যে যেটা ওই স্থির সংকেত ইনটু n। ঠিক আছে? এখানে স্থির সংকেত ইনটু n। প্রশ্ন মতে এটা থেকে তুমি ভর বের করবা। এই আণবিক সংকেত থেকে তুমি তো এইখান থেকে স্থির সংকেত বের করা পারবা না, স্থির সংকেত সেটা তুমি পাইছো ধরো। তো আণবিক সংকেতটা কি হবে? স্থির সংকেত ইনটু n। এখানে যেটা হবে এই আণবিক সংকেত থেকে আমরা আণবিক ভর নির্ণয় করবো। বুঝছো? এই ভর নির্ণয় করার পরে এটার সাথে কি হবে? এনটা গুণ হইবে। প্রশ্ন মতে এত n ইকুয়াল টু কত? 98। n এর মানটা বের করবা। বের করার পরে ওই স্থির সংকেতের জায়গায় n এর মানটা বসাই দিবা। বসাই দিলে তোমার কিন্তু এখানে আণবিক সংকেত নির্ণয় করা শেষ। তো এবার আসো আমরা এই অধ্যায়ের তৃতীয় টপিক নিয়ে আলোচনা করি। আশা করি এখানে কারো কোনো সমস্যা হবে না। হ্যাঁ, নিজেরাও একটু প্র্যাকটিস করে নিও বাসা বসে। তাহলে জড়তা কাটিয়ে দেবে। বুঝছো ভাইয়া? তো এবার টাইপ 3 যেটা আমাদের এখানে লিমিটিং বিক্রিয়ক এবং উৎপাদের শতকরা পরিমাণ কি? লিমিটিং বিক্রিয়ক আর হলো উৎপাদের শতকরা পরিমাণ। উৎপাদের শতকরা পরিমাণ। লিমিটিং বিক্রিয়ক কি ভাইয়া? দেখো আমি এটা সংজ্ঞা বলি, তোমরা মুখস্থ করে নাও। হুম, একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক বিক্রিয়া করে সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। কি? একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক বিক্রিয়া করে সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে বলা হয় কি? লিমিটিং বিক্রিয়ক। তো এবার আসো আমরা এখানে উৎপাদের শতকরা পরিমাণের সংখ্যাটা বলি। তো এখানে যেহেতু এটা একটা সূত্র আছে আমরা আগে সূত্রটা দিই। প্রাপ্ত উৎপাদ না হলে বিক্রিয়া হতে হিসাবকৃত উৎপাদ। বিক্রিয়া হতে হিসাবকৃত উৎপাদ। ইনটপিক এখানে 100%। বুঝছো? এটাও কিন্তু যেহেতু শতকরা পরিমাণ তার মানে পার্সেন্টেজ দিবে অ্যান্সারটা। তো এখানে আমরা যদি সংজ্ঞা চাই যে উৎপাদের শতকরা পরিমাণ কাকে বলে, আমরা বলবো কি? যে বিক্রিয়াতে হিসাবকৃত উৎপাদ, যে নিচের সংজ্ঞাটা সবসময় আগে বলবা। ঠিক আছে? বিক্রিয়াতে হিসাবকৃত উৎপাদ ও প্রাপ্ত উৎপাদের শতকরা অনুপাত কি? হ্যাঁ, তোমরা এটা আগে দিলেও ওই সমস্যা নেই। প্রাপ্ত উৎপাদ ও বিক্রিয়াতে হিসাবকৃত উৎপাদের অনুপাত কি? শতকরা অনুপাত কি? শতকরা, এই যে পার্সেন্টেজ আছে তো এই জন্য শতকরা অনুপাত বলবা। শতকরা অনুপাতকে বলা হয় উৎপাদের শতকরা পরিমাণ। আমি আবার বলতেছি, প্রাপ্ত উৎপাদ ও বিক্রিয়াতে হিসাবকৃত উৎপাদের শতকরা পরিমাণকে বলা হয় উৎপাদের শতকরা পরিমাণ। তো এইখানে আমাদের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো একটু বুঝতে দিবে। তো লিমিটিং বিক্রিয়কের এই গেল আমাদের ব্যাপার। তো আমরা এখন অঙ্ক সমাধান করি। ঠিক আছে? যে আমার কি রকম প্রশ্ন আসতে পারে। তো আমি প্রশ্নই দিই এখানে তোমাদের। 68 গ্রাম অ্যামোনিয়া গ্যাস তৈরির লক্ষ্যে জন্য এখানে প্রশ্ন আমরা দেবো, ধরো এখানে 40 গ্রাম নাইট্রোজেন ও 56 দিই, আমি 56 দিই, 56 গ্রাম নাইট্রোজেন ও এখানে আমি দিলাম ধরো 8 গ্রাম হাইড্রোজেন নেওয়া হলো, নেওয়া হলো। ঠিক আছে? এখন এখানে তোমার বিভিন্ন প্রশ্ন হইতে পারে এখান থেকে। যেমন আমি তোমার প্রশ্ন এইগুলা দেখাই।
যে তোমার এখানে বলতে পারে 10 গ্রাম নাইট্রোজেন কত গ্রাম হাইড্রোজেনের সাথে, কত গ্রাম হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করবে। উল্টো প্রশ্ন হইতে পারে যে তোমার ধরো এখানে 12 দিলাম, 12 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। তারপরে এখানে আবার বলতে পারে যে 10 গ্রাম অ্যামোনিয়া থেকে কত গ্রাম আমি হাইড্রোজেন পাবো, 10 গ্রাম নাইট্রোজেন হতে কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে, পাওয়া যাবে। আবার এখানে এরকম প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি এখানে 4 গ্রাম নিলাম, ধরো এখানে 4 গ্রাম হাইড্রোজেন হতে কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে, ঠিক আছে, বুঝতো। আবার এখানে উল্টো প্রশ্ন হইতে পারে, এটা উল্টো প্রশ্ন হইতে পারে, এটা উল্টো প্রশ্ন এরকম হইতে পারে। ধরো আমি এখানে ওই যে 68 আছে না, 68 দিলাম, 68 গ্রাম অ্যামোনিয়া পাওয়ার জন্য কত গ্রাম নাইট্রোজেন লাগবে, অ্যামোনিয়া পাওয়ার জন্য কত গ্রাম লাগবে, নাইট্রোজেন লাগবে। তারপরে যে এটা উল্টো প্রশ্ন কি দেখো, এখানে দিলাম ধরো 34 গ্রাম 34 গ্রাম অ্যামোনিয়া পাওয়ার জন্য কত গ্রাম হাইড্রোজেন লাগবে। বিভিন্ন প্রশ্ন আসতে পারে, বুঝছো। শুধু তোমার দেখতে হবে কি দিছে আর কি চাইছে, ঠিক আছে। তো এটা আমরা দেখো সবগুলো প্রশ্নের সমাধান করি। তো আমরা আগে বিক্রিয়াটা করি, দেখো। তো যেহেতু আমি অ্যামোনিয়া গ্যাস বানাবো, অ্যামোনিয়া গ্যাসের সংকেত কি এটা তোমার আগে জানতে হবে। অ্যামোনিয়ার সংকেত হলো NH3, বুঝছো। NH3 যদি আমার অ্যামোনিয়া হয় তাহলে আমার বানাইতে কোন কোন মৌল লাগবে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন লাগবে। নাইট্রোজেন এবং হাইড্রোজেন প্রকৃতিতে গ্যাস রূপে থাকে, কি রূপে থাকে, গ্যাস। আর গ্যাসগুলো কয় পরমাণু, 2 পরমাণু, N2H2, বুঝছো। তাহলে এগুলো যদি 2 পরমাণু হয়, আমি এগুলা কি দেবো, তাহলে সাথে N2 এবং H2 বিক্রিয়া করাবো। আর বিক্রিয়া করালেই যে আমার এটা হয়েছে তা কিন্তু না ব্যাপারটা। তাহলে এইখানে আমার একটু সমতার ব্যাপার আছে, যোজনী সমতা আছে, তারপরে তোমার এই যে পরমাণু সংখ্যার সমতা আছে, তাহলে সেই সমতা একটু দেখি। এখানে এই যে যৌগটা যোজনী সমতা ঠিক আছে, নাইট্রোজেনের যোজনী 3 পেয়েছে হাইড্রোজেন, হাইড্রোজেন 1 কিন্তু নাইট্রোজেন পাইছে। এখন আমরা পরমাণু সংখ্যার সমতা করবো, ঠিক আছে। যেমন খেয়াল করো, আমার এখানে নাইট্রোজেন 2টা, নাইট্রোজেন 1টা, তাই আমি এখানে 2 দেবো নাকি, কারণ এখানে নাইট্রোজেন 2, এইখানে তাহলে নাইট্রোজেন সমতা কত, আমার পিছনে 2 আনতে হইবে। পিছনে 2 আনলে এই 2 নাইট্রোজেন হয়, এই 2 কিন্তু হাইড্রোজেন হয়। তাহলে হাইড্রোজেন কটা গেল ভাইয়া, 3 দুগুণ কটা গেল, 6টা। তো 2 এর লগে কত গুণ করলে 6 হবে, 2 এর লগে কিন্তু 3 গুণ করলে 6 হবে, বুঝছো ভাইয়া। আবার খেয়াল করো, যদি কেউ নাইট্রোজেন দিয়ে আগে না করে, যদি কেউ আগে হাইড্রোজেন দিয়ে করে, হাইড্রোজেন দিকে 3টা, হাইড্রোজেন দিয়ে কটা, 2টা। তাহলে এখন কি করবো, এই হাইড্রোজেন পিছনে কত আনবো, বা এই হাইড্রোজেন পিছনে কত আনবো। তাহলে এই সমস্যার সমাধান খেয়াল করো। তাহলে 2 এবং 3 এর লসাগু কত, 6। 2 এর সাথে কত গুণ করলে 6 হয় ভাইয়া, 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়। তাহলে এখানে আমরা 3 গুণ করবো। 3 এর লগে কত গুণ করলে 6 হয় ভাইয়া, 3 এর লগে 2 গুণ করলে 6 হয়। তাহলে এখানে 2 গুণ করবো। তাহলে নাইট্রোজেন 2 কিন্তু আমার আছে। তো এখন আমরা এগুলো ভর বের করবো, ঠিক আছে। এটা ভর কত, নাইট্রোজেন 7, 7 গুণ কত, 14, গুণ দেওয়া হলো 2, কারণ এদের পরমাণু সংখ্যা গুণ করতে হয়। আবার এদিকে 3 মোল, 3 ইন্টু হাইড্রোজেন পরমাণু সংখ্যা 1, ভর সংখ্যা 1, গুণ হবে এই পরমাণু সংখ্যা 2। এখানে 2 একে কত হয়, 2, 3 গুণ 2, তাহলে এটা কত গ্রাম হয়, এটা কিন্তু আমার 6 গ্রাম, ঠিক আছে। তো এইটা যদি পিছনে 2 আছে, এই জন্য আমরা একটা ব্র্যাকেট দেবো। পিছনে যদি সংখ্যা থাকে তারপর আমরা একটা ব্র্যাকেট দেবো, ঠিক আছে। ব্র্যাকেট দিলাম। নাইট্রোজেন 7, 7 গুণ 14, তো হাইড্রোজেন কত, 1, গুণ হবে 3 পরমাণু। তাহলে এখানে কত আসে, 2 ইন্টু 3, 14 17, 17 কত, এখানে আমার 34 গ্রাম, বুঝছো। এই তো গেল শুধু ভরের ব্যাপারটা, ভর নিয়ে এত প্রশ্ন। তারপর আবার মূল সংখ্যা চাইতে পারে, সেটা আমি দেখাই দেবো। মানে মূল সংখ্যা, তারপর হলো মনে করো এখানে পরমাণু সংখ্যা, আয়ন সংখ্যা, আয়তন, ঠিক আছে, আয়তন, ঠিক আছে। এই যে এইগুলা প্রশ্নগুলা তোমার চাইতে পারে, সেটা আমি দেখাবো। এটার পিছনে মূল সংখ্যা, এটার পিছনে কত মোল কাও, এই যে হাইড্রোজেন নাইট্রোজেনের পিছনে কোনো সংখ্যা আছে না, তাহলে এটা 1 মোল, ঠিক আছে। এটার পিছনে কত আছে, 3, এটা 3 মোল, ঠিক আছে। এটার ভিতরে কত আছে, 2, এগুলো 2 মোল, ঠিক আছে। তো এখন আসি, 1 মোলের আয়তন কত, বেশি অবস্থায় 1 মোলের প্রমাণ আয়তন কিন্তু 22.4, কত আয়তন, তাহলে এখানে 1 গুণ 22.4, তাহলে 1 দিলাম না, কারণ 1 দিয়ে গুণ করলে এই সংখ্যাই হয়। এখানে হবে 3 গুণ 22.4, ঠিক আছে। এখানে হবে কত, 2 মোল দিয়ে, এখানে 2 গুণ 22.4, ঠিক আছে। এভাবে অনুসংখ্যা আসতে পারে, অনুসংখ্যা, অনুসংখ্যা। এখানে হবে 1 গুণ 6.03, 1 মোলে কত অণু থাকে, 1 মোলে অণু থাকে না, 6.03 × 10⁻23,
1 মোলে অণু থাকে কত, এটা মুখস্থ করে নিই। 1 মোলে অণু থাকে 6.03 × 10⁻23। তাহলে এখানে 2 মোল 3 মোলে কত হবে, 3 × 6.03 × 10⁻23 লিখবা নিচে। আবার এখানে 2 মোল 2 × 6.03 × 10⁻23, এগুলা তোমরা লিখে নেবা। যদি চাই, যারে চাইবে আমরা তারে নিব। যেহেতু আমার এখানে সবগুলো কিন্তু ভর নিয়া, তাহলে আমি এজন্য শুধুমাত্র এই যে ভর নিয়ে করলেই হইবে। বুঝছো? যদি কখনো মোল চাই, সেটা আমি তোমাদের একটা দেখাবো। মানে প্রশ্ন আগে এগুলো একটু সমাধান করি। তো দেখো এখানে 10 গ্রাম নাইট্রোজেন থেকে কত গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। তো আমি বিক্রিয়াতে কি লিখবা, সবকিছু বিক্রিয়া হাতে, বিক্রিয়া হাতে। দেখো এখানে 14 দুগুণ কত, এখানে 28 গ্রাম। কত গ্রাম হয়, 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে কত গ্রামের লাগে, এই যে 6 গ্রামের লাগে, 6 গ্রাম হাইড্রোজেনের সাথে। তো আমরা লাগবো কি 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে কত গ্রামের সাথে, 6 গ্রাম হাইড্রোজেনের সাথে, ঠিক আছে। তাহলে 1 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করবে, উপরে 6 নিচে কত 28। সুতরাং কত গ্রাম চাইছি আমার, দেখো 10 গ্রাম নাইট্রোজেন কত গ্রামের সাথে বিক্রিয়া করবে। তো 10 গ্রাম, আমি এখানে 10 গ্রাম দেবো। 6 গুণ উপরে 10, একই দাঁড়াবে, 10 আরো বেশি হইবে। তো এটা তোমরা ক্যালকুলেশন করবা, অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। তো এইটাই হবে আমাদের অ্যান্সার, যেটা হইবে সেটাই আমাদের অ্যান্সার। তো এবার যদি উল্টোটা চাইছিলাম, আমরা উল্টোটা পারবো না। খালি খেয়াল রাখবো যে কাকে চাইছি। দেখো এখানে 10 গ্রাম নাইট্রোজেন কত গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে, এই যে কত গ্রাম হাইড্রোজেন কইছে না, হ্যাঁ। তাহলে যারে চাইবে আমরা তাই রাখবো ডাইনে, তাই হাইড্রোজেন করে রাখবো, যে হাইড্রোজেন আমরা ডাইনে রাখি, দেখছো। আর যারে দেবে তাই রাখবো বামে, এটা মনে রাখবা। যারে দেবে তারে আমরা বামে দিয়ে শুরু করবো, আর যারে চাইবে তারে আমরা ডানে রাখবো। তাহলে এটা যদি আমরা সাথে কি লিখবো, 10 গ্রাম নাইট্রোজেন কত গ্রাম বিক্রি করে, 6 গ্রামের সাথে। তো এবার আসো পরেরটা দেখি। 12 গ্রাম নাইট্রোজেন কত গ্রাম হাইড্রোজেন, সরি 12 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে হাইড্রোজেন চাইছে আগে, আমরা নাইট্রোজেন, হাইড্রোজেন দিছে, নাইট্রোজেন চাইছে। তাহলে হাইড্রোজেন দিছে, নাইট্রোজেন দিছে, আমরা হাইড্রোজেন থেকে নাইট্রোজেন দিকে আসবো। তাহলে 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 28 গ্রাম নাইট্রোজেনের সাথে। এটা কি হবে, 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে নাইট্রোজেনের সাথে, বিক্রিয়া করবে 28 গ্রাম নাইট্রোজেনের সাথে। তাহলে একই কত, উপরে 28 নিচে 6। সুতরাং কত গ্রামে চাইছি কিন্তু 12 গ্রাম হাইড্রোজেন নিতে হবে। এই যে 12 গ্রাম হাইড্রোজেন, নিচে হাইড্রোজেন পড়ে গেল, 28 গুণ 12 নিচে কত, 6 গুণ 12 28 গুণ 56 গ্রাম হাইড্রোজেনের সাথে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্ন সমাধান করতে পারবা। পরেরটা আবার 10 গ্রাম নাইট্রোজেন কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে, 10 গ্রাম নাইট্রোজেন হাতে। তা আমরা এই যে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন না, 28 গ্রাম নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া কই, এই আমার অ্যামোনিয়া না, এই যে এটা কিন্তু আমার অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া, ঠিক আছে। তো এই যে দেখো, এই যে 28 গ্রাম নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পাওয়া যায় কত গ্রাম, এই যে আমার 34 গ্রাম, ঠিক আছে। একে কত আর 10 কত, একইভাবে এই প্রশ্ন 4 গ্রাম হাইড্রোজেন থেকে হাইড্রোজেন কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে। তো 4 গ্রাম হাইড্রোজেন কই, কই, আমার এখানে হাইড্রোজেন তো এই না। তাহলে 6 গ্রাম হাইড্রোজেন থেকে আমার অ্যামোনিয়া পাওয়া যায় কত গ্রাম, 34, একে কত, 4 কত, তোমরা এভাবে বের করবে ঐকিক নিয়মে। 28 গ্রাম অ্যামোনিয়া পাওয়ার জন্য কত গ্রাম নাইট্রোজেন লাগবে, বা উল্টা, ঠিক আছে। তাহলে এই 34 গ্রাম অ্যামোনিয়া পাইতে গেলে আমার নাইট্রোজেন লাগবে কত গ্রাম ভাইয়া, 28 গ্রাম, ঠিক আছে। তাহলে একে কত, 28 কত। একইভাবে এটাও 34 গ্রাম অ্যামোনিয়া পাইতে আমার এবার হাইড্রোজেন চাইছে না, তাহলে হাইড্রোজেন লাগবে আমার কত গ্রাম, 6 গ্রাম, একে কত, 34 কত, বুঝছো। এভাবে ঐকিক নিয়মে করতে হবে। এরপরে আসো পরের প্রশ্ন, এই যে যেহেতু আমার এখানে মোল সংখ্যাটা আমরা এখানে রাখছি, এগুলো একটু বলি। যেমন এখানে প্রশ্ন একটু ঘুরাই দিতে পারে সামান্য একটু, যে ধরো 12 গ্রাম, এটা কোনটা করছি আমরা, এটা দিতে এটা করছি, এটাই দিই। 12 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম না চাইয়া কত মোল চাইলো, কত মোল নাইট্রোজেন সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। তাহলে আমরা বলবো কি, দেখো নাইট্রোজেনের আমার লাগবে মোল, নাইট্রোজেনের মোল কই, নাইট্রোজেনের মোল এই যে 1 মোল। তা আমরা বলবো কি, এই যে 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 1 মোল নাইট্রোজেনের সাথে, বুঝছো। 6 গ্রাম হাইড্রোজেন এই যে বিক্রিয়া করে আমার 1 মোল, তখন এখানে কি 1 মোল নাইট্রোজেনের সাথে, বুঝছো। তাহলে এরপর বাকিগুলো তো তোমরা পারবা নিজেরাই, কোনো কোনো কিছু কঠিন না। তাহলে কয় মোল, 2 মোল, 2 মোলের সাথে, বুঝছো। এবার আসো মোল না চাইয়া যদি এখানে চাই, মোল না চাইয়া যদি চাই আয়তন, কত আয়তনের সাথে, কত আয়তন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে, কত আয়তনে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। তখন আমরা আয়তন কত, যে 1 মোল আয়তন কত 22.4, সেই 22.4 দেবো, তখন এখানে কত দেবো, 22.4, 22.4 লিটার আয়তনের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। তাহলে এখানেও 22.4, এখানে তোমরা ক্যালকুলেশন করে দেবে, হ্যাঁ। 22.4 গুণ 12, এটা দিলে তাহলে 2, এখানে কত হবে 44.8, 8 লিটার কি আমার নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। তো এবার আসো, আবার অনুসংখ্যা কত চাইতে পারে, এত গ্রাম, হ্যাঁ নাইট্রোজেন কত গ্রাম, কত অণু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে, ওইটা না তো, কত আয়তন না, এখানে কত অণু, কত অণু নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে। তো এখানে তখন আমরা অণু সংখ্যা নিব। এই যে নাইট্রোজেন অণু কই, দেখো এই যে
কত অণু নাইট্রোজেনের সাথে? তাহলে আমার নাইট্রোজেন অণু কত? যে নাইট্রোজেন সংখ্যা কত হবে? 3 গুণ 6.03 × 10⁻23 এটাই হবে। 3 গুণ 6.023 × 10⁻23 এতটি অণুর সাথে বিক্রিয়া করবে একই কত? আর এখানে 12 কত? বুঝছো? তাহলে 6 গ্রাম হাইড্রোজেন, সরি 6 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে? কত অণু? নাইট্রোজেন তো আমার এখানে 1 মোল, 1 মোল না, 1 মোল তো অণু তো 6.023 6.023 × 10⁻23 এতটি। তাহলে এখানে 3 দেওয়া যাবে না। 3 তো হচ্ছে যখন হাইড্রোজেনটা বের করবে, হাইড্রোজেন 3 মোল, এই যে 3 মোল থেকে 3 গুণ এত দিতে হবে। 1 মোল হলে 1 গুণ 6.023 × 10⁻23 এটা হিসাব করবা, যাইবে একে কত আর 12 কত। বুঝছো? এইভাবে তোমার যেটাই দেব, হ্যাঁ, তোমরা সেটা বের করতে পারবে না। আবার এরকম বলতে পারে যে তোমার 2 মোল, 2 মোল অ্যামোনিয়া পাইতে গেলে কত গ্রাম আমার নাইট্রোজেন লাগবে? তখন আমরা লিখবো কি, ধরো 2 মোল না 10 মোল, 10 মোল অ্যামোনিয়া পাইতে গেলে কত গ্রাম নাইট্রোজেন লাগবে? তো আমরা লিখবো কি, 2 মোল অ্যামোনিয়া পাইতে গেলে আমার নাইট্রোজেন লাগবে কত গ্রাম? 28 গ্রাম। একই কত 10 কত। বুঝছো? এইভাবে আর বলতে পারে যে 24 পয়েন্ট, ধরো এখানে 44.8 না, আচ্ছা ধরো তোমাকে বলে 24.8 লিটার অ্যামোনিয়া পাইতে গেলে কত গ্রাম আমার হাইড্রোজেন লাগবে? তো আমরা বলবো কি, 44, এই যে 2 গুণ 22.4 এত গ্রাম অ্যামোনিয়া পাইতে আমার হাইড্রোজেন লাগবে 6 গ্রাম। তাহলে একই কথা, এই যে 22.4 কথা। বুঝছো? তো এভাবে যেটাই দেখ উল্টাই পাল্টাই আমরা সেটা পারবো। এবার আসো পরবর্তী প্রশ্ন। লিমিট বিক্রিয়া যেহেতু আমি একটা এখানে একটা প্রশ্ন সমাধান করে এখানে শেষ হয়ে যাবে। বিক্রিয়া কোনটি লিমিটিং বিক্রিয়া এবং কোনটি কি পরিমাণে অবশিষ্ট থাকবে হলো প্রথম প্রশ্ন। তারপর বলতে পারে যে এখানে আহ, ধরো আমি তোমাকে একটা প্রশ্ন দিলাম এখানে, বিক্রিয়া কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে? কত গ্রাম বিক্রিয়া শেষে, বিক্রিয়া শেষে কত গ্রাম অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে? অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে। তারপর হলো, তো এটা ঘ নাম্বার এই প্রশ্নই থাকে, আমরা এখানে অথবা দিয়ে লিখে দিলে বিক্রিয়া শেষে কত গ্রাম অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে, অথবা এই ক্ষেত্রে এখানে আমি লিখলাম যে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো, অথবা বিক্রিয়া পদার্থ অ্যানাল আর কিনা। অথবা এখানে বলতে পারে বিক্রিয়ক পদার্থ অ্যানাল আর কিনা। অ্যানাল, ঠিক আছে, গাণিতিক যুক্তি দাও। তো যাই হোক, এই যে আমাদের উত্তর প্রশ্নগুলো দেখি, প্রশ্নগুলোর উত্তর কি হইতে পারে। তো প্রথমত আমাদের যেটাই বলুক, আমরা কি করবো যে বিক্রিয়াদের যারা আছে তাকে বিক্রিয়া করতে হবে। বুঝছো? পদার্থ পাত্রের বিক্রিয়া বা উদ্দীপকের পাত্রের বিক্রিয়া।
উদ্দীপকের পাত্রের বিক্রিয়া। আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন, আচ্ছা নাইট্রোজেন এবং হাইড্রোজেন একক কিভাবে পাবা? কি পরমাণুরূপে পাবা? না, কখনোই না। এরা প্রকৃতিতে অনুরূপে বিরাজ করে, একক পরমাণুরূপে আসলে পাওয়া সম্ভব না। হ্যাঁ, তাহলে এদের পরমাণু রূপে যদি পাওয়া সম্ভব না, অনুরূপে পাওয়া যায়, অণু বা গ্যাস, ঠিক আছে? নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, এদের সংকেত কি? N2। হ্যাঁ, মানে দ্বিপরমাণু, কয় পরমাণু? দ্বিপরমাণু। নাইট্রোজেন গ্যাস সংকেত হলো N2, অক্সিজেন গ্যাস সংকেত হলো O2, হাইড্রোজেন গ্যাস সংকেত হলো H2, ঠিক আছে? এটা আগে পরে এর কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে অ্যামোনিয়া কি তৈরি হবে? এখানে অবশ্যই অ্যামোনিয়া, নাইট্রোজেন হাইড্রোজেন কি তৈরি হবে? অ্যামোনিয়া মানে NH। নাইট্রোজেন দুজনে কত? 3 না, পারমাণবিক সংখ্যা 7, প্রথম কক্ষে 2, দ্বিতীয় কক্ষে 5টা, নিষ্কর্ষণ 3টা আনবে, দুজনে 3, এই 3 পাবে কি? হাইড্রোজেন। আর হাইড্রোজেন 1 দেওয়া লাগে না, ঠিক আছে? তো এখন অবশ্য আমাদের এখানে সমতা না করে যদি আমরা আঁকবো, তাহলে আমাদের কিন্তু পুরো হিসাবটাই ভুল আসবে, বুঝছো? এখানে পরমাণু সংখ্যা সমান করতে হবে উভয় পাশে, অর্থাৎ এই বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণু সংখ্যা সমান করে তারপর আমার সামনে আগাইতে হবে। তো এবার আসো আমরা এখানে হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন কটা? 3টা। তো এখন কিভাবে এরকম মিলাবো? এরকম মিলাইতে হইলে 2 এবং 3 এর লসাগু কত? 6। 2 এর সাথে 3 গুণ করলে 6 হইবে। 3 এর লসাগু কত গুণ করলে 6 হইবে? 2 গুণ করলে। নাইট্রোজেন 2টা, নাইট্রোজেন 2 গুণ আমার হয়ে গেছে। এখন ভর হিসাব করো, ভর। নাইট্রোজেনের ভর কত? নাইট্রোজেন হলো পারমাণবিক সংখ্যা 7, ভর সংখ্যা দ্বিগুণ, 7 গুণ 14। আবার এই যে পরমাণু সংখ্যা আছে না 2, পরমাণু সংখ্যা গুণ দিতে হয়, তাহলে এখানে কত গ্রাম? 28 গ্রাম। এই যে হাইড্রোজেনটা বর্গ করে 3 ইনটু, যেহেতু এখানে মোল, ওই যে এটাকে বলা হয় কি? মোল সংখ্যা আগে আছে, মোল, হ্যাঁ, মোল আগে থাকলে আমরা এখানে কি দেবো? একটা ব্র্যাকেট দেবো। হাইড্রোজেন পরমাণু সংখ্যা 1 গুণ হলো পরমাণু সংখ্যা কত? 2, 2 একে 2, 2 গুণ 3, এই যে 2 গুণ 3, 3 কত? এখানে 6 গ্রাম, বুঝছো? তো এরপর আসো এটা বের করি। 2 ইনটু নাইট্রোজেন 7, 7 14, 2 হাইড্রোজেন কত? 1 গুণ 3, 3 একে 3, 14 3 17, 17 গুণ 2 17, এখানে 17, 17 গুণ কত? এখানে আমার 34 গ্রাম। কত গ্রাম? 34 গ্রাম, ঠিক আছে? তো এই ভরটা আমরা আগে বের করে নেবো, ঠিক আছে? পারবা না ভাইয়া? ভর বের করার পরে এখন কি বলছে? বিক্রিয়া কোনটি লিমিটিং বিক্রিয়া এবং কোনটি কি পরিমাণে অবশিষ্ট থাকবে। তো যদি আমরা একটু খেয়াল করি যে বিক্রিয়া অনুপাতে আমার পাত্রে কোনটা কিভাবে নেওয়া হয়েছে, সেটা একটু যদি খেয়াল করি, দেখো এই যে এটা, এটা কি 56 গ্রাম নেওয়া হয়েছে না? হ্যাঁ, তাহলে 28 এর কত গুণ করলে 56 হয়? 28 এর সাথে স্বাভাবিকভাবে 2 গুণ করলে এটা 56 হয়ে যায় নাকি? তো এটি লাগে 2 গুণ করো, তাহলে এটা লাগবে কত? তার জন্য 12 গ্রাম। 12 গ্রাম কি আমার নিচে হাইড্রোজেন? 12 গ্রাম তো আমার হাইড্রোজেন নেওয়া হয় নাই। কি নেওয়া হয়েছে? আরে কম নেওয়া হয়েছে। তাহলে বিক্রিয়া অনুপাতে যারে পাত্রে কম নেওয়া হয় সেই লিমিটিং বিক্রিয়ক, এবং আমরা তারে দিয়ে কি করি? বিক্রিয়া শুরু করি। তো এই জন্য আমরা শুরু করবো কারে দিয়ে? এখানে, যেহেতু বিক্রিয়া অনুপাতে আমার এই যে হাইড্রোজেনটা কম রয়েছে পাত্রে, লাগবে কত গ্রাম? এই 56 গ্রাম লাগে। 56 গ্রাম নাইট্রোজেনের সাথে আমার হাইড্রোজেন লাগবে কত গ্রাম? 12 গ্রাম, ঠিক আছে? তো এখানে 12 গ্রাম নেয় নাই, নেওয়া হয়েছে তার কম, তার মানে আমার এইটাই লিমিটিং বিক্রিয়ক, এবং আমরা এর দিয়ে শুরু করবো। কারণ এই কথাটি লিখে নেই, বিক্রিয়া অনুপাতে পাত্রে হাইড্রোজেন কম নেওয়া হয়েছে, ঠিক আছে? এখন কথা, আমি যে কথাটা বললাম সেটা প্রমাণ কিভাবে? তাই তুমি একটু বিক্রিয়া করবা এইগুলা, যে 3 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে এত গ্রামের লগে একই কত, আর 8 গ্রামে কত, তাহলে তুমি পাবা না, ঠিক আছে? 3 3 এখানে 6 গ্রাম বিক্রিয়া হতে কি লাগবা? বিক্রিয়া হতে 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 28 গ্রাম নাইট্রোজেনের সাথে। তো 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে উপরে 28, নিচে কত? 6 গ্রাম নাইট্রোজেনের সাথে। সুতরাং কত গ্রাম হাইড্রোজেন? যে 8 গ্রাম হাইড্রোজেন, 8 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে উপরে 28 গুণ 8, নিচে কত? 6, ঠিক আছে? এত গ্রাম নাইট্রোজেনের সাথে। তো আমরা এখানে 2 জায়গায় 3, 2 দিয়ে 3 গুণ 6, 4 দুগুণ 8, তো এখানে 3টা কিন্তু কাটাকাটি যায় না, তাহলে এখানে 3 নং 27, 3 নং 27 যদি আমরা কাটি, 3 নং 9 পয়েন্ট 1010, 3 3 9, আচ্ছা আমরা এই 9.3 এই দেই, 3 12 দিয়ে হাতে কত? 1, 3 3 36 আর 1 37, 37 1 গ্রাম 50, আমরা 1 গ্রাম দিলাম। এত গ্রাম আমার কি লাগবে? নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে। কিন্তু নাইট্রোজেন আছে কত গ্রাম? 56 গ্রাম। দেখছো কতগুলো বেশি নেওয়া হয়েছে? হ্যাঁ, বুঝছো? তাহলে আমার কিন্তু নাইট্রোজেন এখানে আসলে কি, নাইট্রোজেন বেশি নেওয়া হয়েছে। নাইট্রোজেন লাগবে কত গ্রাম? নাইট্রোজেন লাগবে আমার কত গ্রাম? এত গ্রামের সাথে বিক্রিয়া করবে। তা যেহেতু আমার নাইট্রোজেন বেশি নেওয়া হয়েছে, তাহলে কম নেওয়া হয়েছে কারে? হাইড্রোজেন কম নেওয়া হয়েছে। যেহেতু নাইট্রোজেন নাইট্রোজেন বেশি নেওয়া হয়েছে বিক্রিয়ায়, যেহেতু নাইট্রোজেন বেশি নেওয়া হয়েছে, সেই জন্য অন্য জনের লিমিটিং বিক্রিয়ক, হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক। যেহেতু পাত্রে, পাত্রে কি কারে কম বেশি নেওয়া হয়েছে? নাইট্রোজেন বেশি নেওয়া হয়েছে, এই জন্য হাইড্রোজেন হবে লিমিটিং বিক্রিয়ক। নাইট্রোজেন বেশি নেওয়া হয়েছে, এজন্য হাইড্রোজেন হবে লিমিটিং বিক্রিয়া, লিমিটিং বিক্রিয়া, বুঝতে ভাইয়া? এই লিমিটিং বিক্রিয়া আমরা বের করলাম।
তুমি চাইলে নাইট্রোজেন দিয়ে বের করতে পারবে। আমি তো এই যে হাইড্রোজেন দিয়ে বের করলাম, তুমি যদি নাইট্রোজেন দিয়ে বের করতে পারবে, 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 3 গ্রাম হাইড্রোজেনের সাথে একই কত, আর এই যে বিক্রিয়া 56 গ্রাম কত, তখন তুমি দেখবা যে এইটা মানটা যথেষ্ট কম নেওয়া হয়েছে, বুঝছো? কম নেওয়ার কারণে এটা লিমিটিং বিক্রিয়া করবে। এখন আসো তাহলে অবশিষ্ট আমরা কি বের করতে হবে, এই যে কোনটি অবশিষ্ট থাকবে, তাহলে যেহেতু আরো বেশি নেওয়া হয়েছে নাইট্রোজেন, তাহলে একটু এই অবশিষ্ট থাকবে, সুতরাং অবশিষ্ট হাইড্রোজেন নাইট্রোজেন, অবশিষ্ট নাইট্রোজেন, অবশিষ্ট নাইট্রোজেন। তাহলে আমার বিক্রিয়া করতে কত ঢুকবে, যে 27.2 গ্রাম বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, বুঝছো? এই 8 গ্রামের সাথে, যে 8 গ্রামের সাথে 27.2 গ্রাম বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। তাহলে বাকিটা কি অবশিষ্ট থাকবে পাত্রে, হাতে মাইনাস 38.2, তাহলে কত এখানে 12.8 গ্রাম আমার অবশিষ্ট থাকবে। তাহলে আমার এই প্রশ্নের উত্তর কিন্তু শেষ হয়ে যায়, বুঝছো? এবার বিক্রিয়া শেষে কত গ্রাম অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে, তাহলে যে লিমিটিং বিক্রিয়ক, যে লিমিটিং বিক্রিয়ক সেটা যতক্ষণ থাকবে লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ যারে কম নয় যে পাত্রে, সে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া হইবে, সে শেষ, আর বিক্রিয়া করার মধ্যে দ্বিতীয় কেউ থাকবে না। তাহলে আমরা এই হিসাবটা করবো কারে দিয়া, লিমিটিং বিক্রিয়ক দিয়া, বুঝছো? কারণ লিমিটিং বিক্রিয়া কি, বিক্রিয়ক মানেই যারে কম নয়, আর যে কম নেওয়া হইবে সে তো একসময় বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, পরবর্তীতে আর একজন থাকবে, তার সাথে বিক্রিয়া করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না, ঠিক আছে? তাহলে এই জন্য আমাদের হিসাবটা কি লিমিটিং বিক্রিয়ক দিয়া। তাই আমরা লিখবো এখানে কে লিমিটিং বিক্রিয়ক, এই যে আমরা পাইলাম কি হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক, তাহলে লিমিটিং বিক্রিয়ক দিয়ে আমার কিন্তু হিসাবটা করতে হবে এইটা, বুঝছো? তাহলে এবার বিক্রিয়া তো তোমরা করবাই, তাহলে আমি এখন লিমিটিং বিক্রিয়ক দিয়ে হিসাবটা করে নিই নাকি, বিক্রিয়া হবে, তাহলে আমরা কি লিখবো, বিক্রিয়া হতে, বা তোমরা লিখে নেবা যে হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক, হাইড্রোজেন যেহেতু হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক, এখানে লিখে নেবা আগে উপর নিয়ে নেবা, যেহেতু হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক, হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক, সেটা ওই যে এখানে যেভাবে বের করে দেখাচ্ছিলাম না, সেভাবে তোমরা বের করে বলবা, ঠিক আছে? যেহেতু হাইড্রোজেন, যদি এই প্রশ্ন না থাকে, যদি এটা থাকে, তখন ওইভাবে তোমরা এই যে এই অঙ্কটা বের করে দেখাইতে হবে, লিমিটিং বিক্রিয়ক, যেহেতু হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক, সেহেতু বিক্রিয়া হতে, সেহেতু লিমিটিং বিক্রিয়ক যতক্ষণ থাকবে বিক্রিয়া ততক্ষণ চলবে, বা উৎপাদ ততক্ষণ উৎপন্ন হবে, সেহেতু হাইড্রোজেন যতক্ষণ থাকবে, হাইড্রোজেন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত উৎপাদ উৎপন্ন হবে, মানে অ্যামোনিয়া উৎপন্ন হবে, হাইড্রোজেন যতক্ষণ থাকবে, ততক্ষণ তৈরি, ততক্ষণ উৎপাদ অ্যামোনিয়া তৈরি হবে, উৎপাদ অ্যামোনিয়া তৈরি হতে থাকে, অ্যামোনিয়া তৈরি হতে, বুঝছো? তাহলে এখন লিমিটিং বিক্রিয়ক কে পাইলাম আমরা, এই যে হাইড্রোজেন, তাহলে এখন হাইড্রোজেন থেকে হিসাবটা করি, বিক্রিয়া হতে কি লাগবে এখানে, বিক্রিয়া হতে কি লিখবো, 6 গ্রাম হাইড্রোজেন, হ্যাঁ বিক্রিয়া হতে 6 গ্রাম হাইড্রোজেন হতে অ্যামোনিয়া উৎপন্ন হয়, 6 গ্রাম হাইড্রোজেন হতে অ্যামোনিয়া উৎপন্ন হয়, NH3, হ্যাঁ উৎপন্ন হয়, উৎপন্ন হয় কত গ্রাম, 34 গ্রাম, তাহলে একই কত, এই যে উপরে 34, নিচে আসবে কত 6, সুতরাং বিক্রিয়া পাতে আমি যে হাইড্রোজেন কতটুকু, 8 না, তাহলে 8 কত, 8 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হবে, বুঝছো? 34 গুণ 8, নিচে হবে কত 6, তাহলে এটা তো আমরা আচ্ছা এটা করি না, 2 দিয়ে কাটি, 34 গ্রাম, 34 গ্রাম, আগেটা ছিল 28 না, তাহলে আগেটা আমরা একটু হিসাবে ভুল করছিলাম নাকি, না না ভুল করিনি, তো ঠিক আছে আগেটা 28 দিয়ে করছিলাম, ঠিক আছে, 3 নং 27 ছিল, 2 দিয়া, হ্যাঁ 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 3 দিয়া এটা কাটো, 3 11 33, 11 পয়েন্ট হয় কত 33, এক থাই 1 কোনো 10, 3 তিন 11.3, তো 3 থেকে 12 দিয়ে 1, তাহলে 34 হাতে 45, তাহলে 45.2 গ্রাম আমার কি হইবে এখানে অ্যামোনিয়া কিন্তু উৎপন্ন হবে, বুঝতে ভাইয়া? তাহলে আমরা কিন্তু এই যে কতটুকু অ্যামোনিয়া উৎপন্ন হবে এটা পাইয়ে গেলাম, যে আমার এই বিক্রিয়া শেষে, হ্যাঁ আমার 45.2 গ্রাম অ্যামোনিয়া তৈরি হবে। এখন তোমাকে বলতে পারে এখানে প্রশ্নে, তাহলে এখানে বলে দিল যে আমি 50 গ্রাম তৈরি করবো, 50 গ্রাম অ্যামোনিয়া তৈরির লক্ষ্যে, অ্যামোনিয়া তৈরির লক্ষ্যে, তৈরির লক্ষ্যে এগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে? আর বিক্রিয়া শেষে পাওয়া গেছে কত গ্রাম, 40 গ্রাম, 40 গ্রাম অ্যামোনিয়া পাওয়া গেল, আর ব্যাড লাক নাকি, 50 গ্রাম তৈরি করার লক্ষ্যে নিচে এইটা, কারণ সে তো মাপে নেয় নাই, ঠিক আছে, এই জন্য আন্দাজে নিছে, যার কারণে সে বিক্রি শেষে 40 গ্রাম পাইছে, কিন্তু আমরা হিসাব করে দেখলাম কি, যে এখানে যে পাইছে কতটুকু, যে পাওয়া দেবে মানে লিমিটিং বিক্রিয়ক যতক্ষণ পর্যন্ত আছে, আমরা সেই পর্যন্ত আমরা পাইলাম কত, যে 42.2 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হইয়া হাইড্রোজেন শেষ হয়ে যাবে, আর অ্যামোনিয়া তৈরি হবে না, বুঝছো? এখন তোমার এইখানে আরেকটা প্রশ্ন এখানে দিতে পারে, সেটা হলো যে
তোমার কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কি কারণ, ঠিক আছে, এখানে এরকম চাইতে পারে যে কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ কি। কাঙ্ক্ষিত, কারণ ওই যে কাঙ্ক্ষিত মানে কি, যে 50 গ্রাম তৈরি করবে, এটাই তার ই ছিল, লক্ষ্য ছিল। কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার পাওয়ার কারণ, গাণিতিক ব্যাখ্যা করো, হ্যাঁ ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। তখন আমরা কি করবো ভাইয়া, এই যে লিমিটিং বিক্রিয়ক দিয়ে একইভাবে হিসাব করবো যে লিমিটিং বিক্রিয়ক থেকে আমার কতটুকু অ্যামোনিয়া তৈরি হয়। তো আমরা দেখলাম লিমিটিং বিক্রিয়ক হাইড্রোজেন, হাইড্রোজেন থেকে যে 8 গ্রাম নিয়েছে ভাই, হাইড্রোজেন থেকে আমার তৈরি হয়েছে কত গ্রাম, যে 45.2 গ্রাম। তাহলে আমরা বলবো কি, যে যেহেতু লিমিটিং বিক্রিয়ক কম নেওয়া হয়েছে, কি লিখবো ভাইয়া, যেহেতু লিমিটিং বিক্রিয়ক কম নেওয়া হয়েছে সেহেতু সেহেতু কি হইবে, যে সে তার কাঙ্ক্ষিত উৎপাদ পায়নি। সে তার কাঙ্ক্ষিত উৎপাদ পাইতে গেলে লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ হাইড্রোজেনের পরিমাণটা বাড়ানোর দরকার ছিল, ঠিক আছে, বুঝতে পারছো। আমি তাহলে এটা লিখলাম না, কি লিখবো ভাই, আমি আবার বলতেছি, যেহেতু লিমিটিং বিক্রিয়ক হাইড্রোজেন পাত্রে কম নেওয়া হয়েছে, এজন্য সে কাঙ্ক্ষিত উৎপাদ পায়নি। সে তার কাঙ্ক্ষিত উৎপাদ পেতে হলে তাকে কি করা লাগতো, হাইড্রোজেনের পরিমাণ আর একটু বেশি নেওয়ার দরকার ছিল, ঠিক আছে। এই শেষ আমাদের এইটার প্রশ্নের উত্তর, তাহলে কিন্তু তোমরা পাইয়ে গেলা। আচ্ছা এবার আসো, উৎপাদের শতকরা পরিমাণ আমরা নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে এটা আমরা যাই, উৎপাদের শতকরা পরিমাণ, উৎপাদের শতকরা পরিমাণ। উৎপাদের শতকরা পরিমাণ সূত্র কি ভাইয়া, প্রাপ্ত উৎপাদ ভাগ বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদ। তো তখনও তুমি কি করবা, এই যে হিসাবটা করতে হবে, যে বিক্রিয়া তো করবাই, আবার লিমিটিং বিক্রিয়া খুঁজবা, তারপর কি করবা, লাগবা যে লিমিটিং বিক্রিয়া থেকে কতটুকু উৎপন্ন হওয়ার কথা, ঠিক আছে, আর উৎপন্ন হয়েছে কতটুকু। তাহলে এখানে দেখো উৎপাদের শতকরা পরিমাণ প্রাপ্ত উৎপাদ কতটুকু পাইছি, এত পাওয়া গেছে, পাওয়া গেছে মানেই তো প্রাপ্ত, পাওয়া গেছে মানেই কি প্রাপ্ত। তাহলে প্রাপ্ত উৎপাদ আমার 40, ঠিক আছে, ভাগ বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদ, আমরা দেখলাম বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদ এই যে কতটুকু, 45.2, এটা কারে দিয়ে হিসাব করছি, লিমিটিং বিক্রিয়ক হাইড্রোজেন দিয়ে হিসাব করতে হইবে। হ্যাঁ, যে লিমিটিং বিক্রিয়ক তারে দিয়া, হাইড্রোজেন সবসময় লিমিটিং বিক্রিয়ক তা না, কিন্তু বিক্রিয়া অনুপাতে যে কম না হইবে সেই লিমিটিং বিক্রিয়ক, আর তার থেকে আমার উৎপাদটা হিসাব করে দেখতে হবে কতটুকু উৎপন্ন হইবে। তাহলে আমরা বিক্রিয়া থেকে হিসাব করতে উৎপাদ কত পাইলাম, 45 পয়েন্ট কত এখানে 2, আচ্ছা ইনটু এখানে কত দেবা 100%। তো এইটা তোমরা ক্যালকুলেশন করবা, এটা পার্সেন্টেজে লিখবা, ঠিক আছে। তাহলে এই আমার উৎপাদের শতকরা পরিমাণ গেল। এবার আসে বিক্রিয়ক পদার্থ তো অ্যানালার কি না, এই টাইপের প্রশ্ন তোমাদের থাকে, ঠিক আছে। তো অ্যানালার মানে কি, অ্যানালার তো এটা ইংরেজি শব্দ, বাংলায় বলা হয় বিশুদ্ধ, বাংলায় বলা হয় কি বিশুদ্ধ। সাধারণত অ্যানালার পদার্থগুলো কত পার্সেন্ট বিশুদ্ধ থাকে, 99% কি থাকে, পিওর অর্থাৎ বিশুদ্ধ থাকে, বুঝছো। অ্যানালার পদার্থগুলো কত পার্সেন্ট বিশুদ্ধ থাকে, 99% বিশুদ্ধ থাকে। তবে তোমাদের বইতে এখানে কি 95 এর যদি উপর হয় তাহলে সেটাকে বিশুদ্ধ ধরা হয়, ঠিক আছে, আর যদি 95 কম হয় তাহলে সেটা বিশুদ্ধ না। তাহলে আমরা লিখবো কি, উৎপাদের শতকরা পরিমাণ, বুঝছো। ধরো এটাকে আমি একটা নাম দিলাম ডেল এক্স, ডেল এক্স নাম দিলাম, এই ডেল এক্স গ্রেটার দেন 95% হলে, 95% হলে কি আইবে, অ্যানালার, কি আইবে, পদার্থ তো অ্যানালার, হলে অ্যানালার, উৎপাদ পদার্থ অ্যানালার হবে, ঠিক আছে। আর যদি ডেল এক্স মানে যে উৎপাদের শতকরা পরিমাণ সেটা স্মলার দেন 95%, কম হয় তাহলে কি হবে, অ্যানালার নয়, অ্যানালার, অ্যানালার নয়, ঠিক আছে, বুঝতে ভাই। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরও বুঝতে পারছো, বুঝছো। তো এবার আসলে তোমাদের প্র্যাকটিসের সুবিধাতে আমি আর একটা করাই, হ্যাঁ দেখো, এই একই প্রশ্ন, জাস্ট একটু ঘুরাই দিই, ঠিক আছে। ধরো এখানে তোমার নিচে ক্লোরিন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস আছে, এখানে নিচে কি ক্লোরিন, আর এখানে তোমার নিচে মনে করো হাইড্রোজেন। এটা আমি 12 দেই, এটা আমি 150 দেই, এই, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়া কোনটি লিমিটিং বিক্রিয়া কি পরিমাণ অবশিষ্ট থাকবে, বিক্রিয়া শেষে কত গ্রাম অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে, সরি এখানে অ্যামোনিয়া গ্যাস না, তখন হবে কি গ্যাস, HCl গ্যাস পাওয়া যাবে, কারণ হাইড্রোজেন ও ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস, হ্যাঁ HCl গ্যাস পাওয়া যাবে। কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ ব্যাখ্যা করো, উৎপাদের শতকরা পরিমাণ, বিক্রিয়া পদার্থ অ্যানালার কি না সেগুলা আমরা এইগুলা প্রশ্নের সমাধান দেখবো এখন, ঠিক আছে। এইখান থেকে প্রশ্ন আসার চান্স আছে, ঠিক আছে। শতকরা, স্থূল সংকেত ও আণবিক সংকেত সেটা দেখবো ভালো করে, এবং এই যে লিমিটিং বিক্রিয়ক এই দুইটা থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, বুঝছো। তো এখানে আমি এখানে চেঞ্জ করে দেই,
বিশেষ আমি এটা দিলাম না, ঠিক আছে, এটা দিলাম না, এখানে মানটা পরে দেবো, যেহেতু আমি এখানে হিসাব করিনি, হিসাব করে আবার সময় নষ্ট করলাম না। তো এখানে আমরা সমাধান করবো বিক্রিয়ক পদার্থের কোনটি লিমিটিং বিক্রিয়ক এবং কি পরিমাণ অবশিষ্ট থাকবে। আমরা কি করবো, প্রথমে এই দুটো নিয়ে বিক্রিয়া করবো। ক্লোরিন, ক্লোরিন গ্যাসের সংকেত কি ভাইয়া, গ্যাস দিয়ে Cl2, তারপরে হাইড্রোজেন গ্যাসের সংকেত কি ভাইয়া, H2 নাকি। তো এখানে মিলে কি হবে, হাইড্রোজেন ক্লোরিন মিলে HCl তৈরি হবে। সমতার জন্য আমরা কি করবো, যেহেতু ক্লোরিন দুইটা, তাহলে পিছনে নিতে হইবে, কি করতে হবে, সংখ্যা নিতে হয় পিছনে। তাহলে হাইড্রোজেন দুইটা হয়ে গেল, ক্লোরিনের দুইটা হয়ে গেল, শেষ, আমার সমতা শেষ। এখন তার ভর বের করো। ভর কত, ক্লোরিন 17, 17 এবং 34, কিন্তু আর কিন্তু 35.5, ঠিক আছে। আবার পরমাণু সংখ্যা গুণ দাও, পরমাণু সংখ্যা এখানে কয়টা, দুইটা, তাহলে কত, এখানে 71 গ্রাম। হাইড্রোজেন কত, এখানে হাইড্রোজেন পরমাণু সংখ্যা 1 গুণ এখানে পরমাণু সংখ্যা 2, তাহলে এখানে কত গ্রাম, এটা হলো 2 গ্রাম। তো এখানে 2 ইনটু এখানে হাইড্রোজেন 1 যোগ এখানে 35.5, 36.5, 36 গুণ কত হয়, 73 গ্রাম, ঠিক আছে ভাইয়া। তো এখন খেয়াল করি যে এখানে কে লিমিটিং বিক্রিয়ক, সেটা তুমি কিভাবে বুঝবা, দেখো খুবই সহজ। তুমি এখানে এই যে হাইড্রোজেন কত, জোড় সংখ্যা না 2, আর এইখানে আমি দিছি তো জোড় সংখ্যা 12, তাহলে 12 পাইতে হলে তুমি এটা কত গুণ করা লাগবে ভাইয়া, 6 গুণ করলে তো 12 পাবো নাকি, 12 গ্রাম। তো এইটা লাগবে 6 গুণ করে, এইটা দোষ করতে কি, 6 6 7 কত, 42, 420 গ্রাম, ঠিক আছে। তাহলে এখন দেখো আমার 12 গ্রামের লাগে আমার লাগবে 426 গ্রাম। এই যে আমার 12 গ্রাম লাগে 426 গ্রাম নিচে না কম নিচে, কম নিচে না, এই যে 120 গ্রাম 150 গ্রাম, কোথায় 426 গ্রাম লাগবে, 12 গ্রামের লাগবে, সেটা নিচে 150 গ্রাম, তার মানে কম নেওয়া হয়েছে। আমরা লিখবো বিক্রিয়া অনুপাতে ক্লোরিন কম নেওয়া হয়েছে, কি লিখবো, বিক্রিয়া অনুপাতে ক্লোরিন কম নেওয়া হয়েছে, এই জন্য ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক, এই কথাটি লিখলেও চলবে, আবার আমরা অন্যভাবে বের করলে হইবে। বিক্রিয়া অনুপাতে ক্লোরিন কম নেওয়া, ক্লোরিন কম নেওয়া হয়েছে, কম নেওয়া হয়েছে, বিক্রিয়া অনুপাতে ক্লোরিন কম নেওয়া হয়েছে। তো এবার আসো, ক্লোরিন যেহেতু কম নেওয়া হয়েছে, তাহলে আমরা কি করবো, ওই যে দেখি লিমিটিং বিক্রিয়ক কে, হ্যাঁ, কে অবশিষ্ট থাকে, তাহলে ও যেহেতু আমার জানি এখানে যে কম নেওয়া হয়েছে যেহেতু আরে, তাহলে ও অবশিষ্ট থাকবে, তাহলে হাইড্রোজেন বের করবো। তাহলে আমরা ক্লোরিন দিয়ে হাইড্রোজেন বের করবো, ঠিক আছে, যে ক্লোরিন থেকে হাইড্রোজেন দিকে যাও, তাহলে বিক্রিয়া হতে, বিক্রিয়া হতে, বিক্রিয়াতে আমি কি লিখবো, 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে, বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেনের সাথে, দেখো এখানে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে, ঠিক আছে, একই কত, উপরে 2 নিচে কত, 71 হাইড্রোজেনের সাথে, বুঝছো। এরপরে আসো, বিক্রিয়ার মধ্যে আমি কত গ্রাম ক্লোরিন নিচ্ছি, 150 গ্রাম ক্লোরিন, তাহলে আমি এখানে 150 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে, 2 গুণ 2 গুণ উপরে 150 নিচে কত, 71, ঠিক আছে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে নিই, যেটা আমার কাছে যে হিসাবটা ওইভাবে পারবো না। তাহলে 150 তুমি 300 না, 300 ভাগ আমরা দিলাম 71, 71 আমরা आंसर পেয়ে যাই 4.225, 4.2 এই দিই আমরা, হ্যাঁ 4.225 এর দরকার নেই, 4.225 আছে, আচ্ছা দিলাম 225, এত গ্রাম কি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। হাইড্রোজেন গ্রাম দিয়েছিলাম কি 12 গ্রাম না, তাহলে এখন দেখো যে 150 গ্রাম ক্লোরিনের সাথে আমার শেষ হয়ে যাবে কত গ্রামে, 4.224, হ্যাঁ 4.224 গ্রাম আমার হাইড্রোজেন কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই যে 150 গ্রামের সাথে 4.22 গ্রাম হাইড্রোজেন শেষ হয়ে যাবে, তাহলে অবশ্যই হাইড্রোজেন কি হয়ে যাবে, অবশিষ্ট পাত্রে পড়ে থাকবে, মানে বিক্রিয়া করতে আর পারবে না, একা হয়ে যাবে, সুতরাং অবশিষ্ট হাইড্রোজেন, অবশিষ্ট হাইড্রোজেন তোমার সমান কিভাবে বের করবো, এই যে আমরা যে পাতে নিয়েছিলাম 12 গ্রাম, আর এই যে বিক্রি করে শেষ হয়ে যাবে কত গ্রাম, 4.22, যার বেশ অ্যান্সার 7.774, 7.774, তাহলে এই দিলে আমরা অবশিষ্ট হাইড্রোজেন পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমার কোনটি লিমিটিং বিক্রিয়ক, তো যেহেতু আমরা কি লিখবো, যে বিক্রিয়া অনুপাতে হাইড্রোজেন কম নেওয়া হয়েছে, আমরা এখানে অবশিষ্ট হয়েছে কিনা হাইড্রোজেন, তো অবশিষ্ট যে থাকবে না, মানে যে শেষ হয়ে গেছে, ক্লোরিন যেহেতু শেষ হয়ে গেছে, এজন্য ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক, তাহলে এই আমার একটা অ্যান্সার, কিন্তু কোনটি অবশিষ্ট থাকবে সেটার অ্যান্সার, অবশিষ্ট থাকবে এটা, আর যেহেতু হাইড্রোজেন অবশিষ্ট থাকবে, তাহলে ক্লোরিন শেষ হয়ে যাবে এবং ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক। যাবে এজন্য ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক, ক্লোরিন হবে লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক, বুঝছো। এবার আসো, তাহলে আমাদের এই প্রশ্ন শেষ। এবার বিক্রিয়া শেষে কত গ্রাম HCl গ্যাস পাওয়া যাবে, তাহলে এটা আমরা তো লিমিটিং বিক্রিয়া দিয়ে হিসাব করবো যে কত গ্রাম আমরা এটা পাবো। তো আমাদের এই বিক্রিয়া তো লাগবে, আমি এই বিক্রিয়া আমি রাখলাম,
কোলোরিন যেহেতু লিমিটিং বিক্রিয়ক, তাহলে আমরা এটা বের করে নিই। কোলোরিন লিমিটিং বিক্রিয়ক, তাহলে আমরা বিক্রিয়া শুরু করবো কি দিয়া? লিমিটিং বিক্রিয়ক থেকে যতটুকু পাবো সেটাই আমার প্রকৃত, বুঝছো? কারণ লিমিটিং বিক্রিয়ক যতক্ষণ আছে ততক্ষণ উৎপাদ তৈরি হইবে, লিমিটিং বিক্রিয়ক শেষ আর উৎপাদ তৈরি হইবে না। তাহলে 71 গ্রাম কোলোরিন থেকে হাতে কি উৎপন্ন হয়? HCl উৎপন্ন হয়। HCl গ্যাস উৎপন্ন হয়, কত গ্রাম? 73 গ্রাম। সুতরাং একে কত? 71। সুতরাং বিক্রিয়াতে আমি ক্লোরিন গ্যাস নিতে কত গ্রাম? 150 গ্রাম। তো আমি 150 দিয়ে দিই এখানে। 73 গুণ 150 ভাগ দেবো এটারে 71 দিয়ে, 144.225। তাহলে 144 পয়েন্ট কত এখানে? সরি 154.225 এত গ্রাম আমার কি হইবে? এখানে অ্যামোনিয়া তৈরি হইবে। কত গ্রাম? 154.225। ঠিক আছে, এত গ্রাম আমার অ্যামোনিয়া তৈরি হলো। তাহলে এটাই কিন্তু আমার অ্যান্সার, যে বিক্রিয়াতে কত গ্রাম এত পাওয়া যাবে। তাহলে আমরা এটা প্রশ্নের উত্তর শেষ। গ নাম্বার প্রশ্নের উত্তর আমার এখানে শেষ। তো এরপরে আসো, তোমাকে বলতে পারে যে এখানে আমি 150 গ্রাম বানানো না, বরং এখানে দিবে 180 গ্রাম বা 160 গ্রাম। ঠিক আছে, 160 গ্রাম অ্যামোনিয়া তৈরি লক্ষ্যে এইগুলো নেওয়া হয়েছে। সরি, অ্যামোনিয়া না, এখানে হবে HCl গ্যাস তৈরি লক্ষ্যে, HCl গ্যাস তৈরির লক্ষ্যে। ঠিক আছে, আমার এইরকম পাত্রে নেওয়া হয়েছে এগুলা। তো এখন দেখো আমার তৈরি হয়েছে কত গ্রাম? 154 গ্রাম। প্রশ্নে বলতে পারে যে কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ কি? উৎপাদ আমি বানাম হইলো 160 গ্রাম, আমি পাইছি কত গ্রাম? আমি পাইছি 154.225 গ্রাম। কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ কি? আমরা এইভাবে লিখবো যে বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক হলো কে? ক্লোরিন। লিমিটিং বিক্রিয়ক যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার উৎপাদ তৈরি হবে। আর এই উৎপাদের পরিমাণটা কত? এই যে আমার 154.225। তোমরা এভাবে বিক্রিয়া করে দেখাবা যে 154.225 গ্রাম আমার উৎপন্ন হইবে। তার মানে এটা তোমার কিন্তু যদি উপ নাম্বার হয়, তাহলে কিন্তু তোমার এখানে কিন্তু এগুলা লেখা লাগবে, বুঝছো? তারপর কি লিখবা? যে 160 গ্রাম বা কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ হলো লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ ক্লোরিন পাত্রে কম নেওয়া হয়েছে, বুঝছো? লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ পাত্রে ক্লোরিন কম নেওয়া হয়েছে। আর যদি এটা কাঙ্ক্ষিত পাইতে হয় তাহলে কি করতে হইবে? তাহলে তার লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ ক্লোরিন আরো বেশি নিতে হইবে, বাড়াইতে হবে, বাড়াতে হবে। কথা কি বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, যে তোমার কাঙ্ক্ষিত উৎপাদ যদি পাইতে হয় তাহলে কি করতে হবে? এখানে ক্লোরিনের পরিমাণ বাড়াইতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এই প্রশ্ন উত্তর শেষ। এবারে আসো পরে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। তো এখন আমরা উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করি। তো এখানে আমার প্রশ্ন তখন দিয়ে দেবে, এখানে প্রশ্ন নিচে দিয়ে দেবে যে এটা বিক্রিয়া শেষে কত গ্রাম পাইছে। এটা পাইছিল 150 গ্রাম পাইছে। ঠিক আছে, 150 গ্রাম অ্যামোনিয়া পাওয়া গেল। তৈরি করতে চাইছে 160 গ্রাম, পাইছিল 150 গ্রাম। এখন এই প্রশ্নের এই বলতে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো অথবা বিক্রিয়ক পদার্থ অ্যানালার কি না। তাহলে আমরা উৎপাদের শতকরা পরিমাণ বের করবো। উৎপাদের শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। ঠিক আছে, তো প্রাপ্ত উৎপাদ তার মানে আমি যে বিক্রিয়া থেকে যে হিসাব করে পাইছি যে 150 গ্রাম লিমিটিং বিক্রিয়ক, সেইটা থেকে আমার কতটুকু অ্যামোনিয়া তৈরি হয় সেটা আমরা এই যে পাইলাম, বুঝছো? এইটাই আমার এইটা হলো আমার বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদ। তো প্রাপ্ত উৎপাদ আমার যতটুকু দেওয়া আছে সেটা প্রাপ্ত উৎপাদ। এই বিক্রিয়া থেকে হিসাব করে পাইলাম, আমার পাওয়ার কথা ছিল হইলো 154 গ্রাম, এই আমি দিলাম 154.225। ঠিক আছে, কিন্তু এখানে 100%। এটা তুমি ডেলে দাও, ডেলে। তাই কিন্তু তুমি ক্যালকুলেশন করো কত আসে। 97.2, দেখো যে 97.26 এই যে আমার উৎপাদের শতকরা পরিমাণ। ঠিক আছে, আমার এই প্রশ্নের উত্তরও কিন্তু এই যে এইগুলো লিখতে হবে। ঠিক আছে, আর এই প্রশ্নের উত্তর লিখতে হবে কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণে এই প্রশ্নের উত্তর লিখতে হবে কত গ্রাম এইটা তৈরি হবে। তার মানে 4টে প্রশ্নের বা 4টে কথায় যেটাই বলুক না কেন তোমরা ভালো করে নোট করে নাও। এই যে 4টে প্রশ্নে যেটাই বলুক না কেন তোমরা এই যে এইগুলো সমাধান করবে এইভাবে বিক্রিয়া হতে। কি লাগবে এখানে? বিক্রিয়া হতে, বিক্রিয়া হতে। ঠিক আছে, তোমরা এটা করবা যে আমার কতটুকু, তবে আগে লিখে নেবা যে কে লিমিটিং বিক্রিয়ক সেটা আগে লিখে নেবা। হ্যাঁ, ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক, ক্লোরিন কি লিমিটিং বিক্রিয়ক, সেটা দরকার আগে তোমরা দেখাই নেবা লিমিটিং বিক্রিয়ক। তুমি যে শনাক্ত করছো যারা এই প্রশ্ন নাই, তখন তো তোমার তো আগে লিমিটিং বিক্রিয়কটা খুঁজে বের করা লাগবে, কে কত গ্রামের সাথে বিক্রিয়া করে সেটা খুঁজে বের করার পরে তারপর তুমি এরকম করবা যে লিমিটিং বিক্রিয়ক থেকে কতটুকু উৎপাদ পাইছো সেটা। তো এইখানে আমরা উৎপাদের শতকরা পরিমাণ পাইলাম, শতকরা পরিমাণ পাইলাম। আচ্ছা, এখন এই যে অ্যানালার কিন্তু আমরা জানি কি সেটা কিন্তু গ্রেটার দ্যান 95%। তাহলে কি এটা আমরা অ্যানালার কি
বিক্রয়ক পদার্থ দ্য অ্যানালাগ। শেষ। আমাদের এই প্রশ্নের কিন্তু সমাধান শেষ। এই অধ্যায়ের সমস্ত টপিকও শেষ। হ্যাঁ, তো আমি তোমাদের বলছিলাম ভিডিওর প্রথমে যে আমি তোমাদের এখানে যে বাস্তবমুখী যে আমাদের যে কাজে লাগে এরকম আমি একটা এখানে তোমাদের সমস্যা দেখাবো, ঠিক আছে? তো যেখানে আমাদের এই যে ম্যাথ বা এই যে এগুলার যে ভূমিকা পড়াশোনা, অনেকে বলে পড়াশোনা কি কাজে লাগে, ঠিক আছে? এই জন্য আমি এই দিকটা তোমাদের জন্য দেখাই, দেখো। আচ্ছা, তো পড়াশোনা সংক্রান্ত এখানে তোমাদের মনে করো একটা ব্যবসা করতে, মনে করো 10 জন লোক একটা ব্যবসা করবে, হ্যাঁ? 10 জনে একটি একটি ব্যবসায় একটি একটি শেয়ার ব্যবসা, শেয়ার ব্যবসায় শেয়ার ব্যবসায় মনে করো এখানে তোমার শেয়ার, তোমার শেয়ার ব্যবসায় মনে করো এখানে 10, আমি এখানে কত দিলাম, মনে করো 10 কোটি দিলাম, না 10 লাখ দিলাম, আচ্ছা 10 লাখ দিলাম, সামান্য একটা ব্যবসা। 10 লাখ, একক দশক, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লাখ, এই 10 লাখ, ঠিক আছে? 10 লাখ টাকার মধ্যে তুমি দিছো, টাকার মধ্যে তোমার টাকার পরিমাণ, তোমার টাকার পরিমাণ, টাকার পরিমাণ, পরিমাণ মনে করো এখানে দিছো তুমি যে মাত্র 50,000, কত টাকা দিছো? 50,000। তোমার বন্ধুর টাকার পরিমাণ, তোমার বন্ধুর টাকার পরিমাণ, টাকার পরিমাণ, পরিমাণ, তাহলে এখানে তোমার বন্ধুর টাকা দিয়েছে মনে করো 2.5 লাখ, ঠিক আছে? বা 60 লাখ, ঠিক আছে? ধরো সরি 60 লাখ তো না, এখানে 60,000 ধরো দিয়েছে তোমার বন্ধু, 60,000 টাকা দিয়েছে। তো এখন মনে করো বলছে যে তুমি কত পার্সেন্টেজ ই করবা, তাহলে তুমি কত একটা লাভ হয়েছে, এখন লাভ দেখো এখানে লাভ হয়েছে কি, ব্যবসায় লাভ, টাকার মধ্যে ব্যবসায় লাভ, লাভ হয়েছে কত, ধরো লাভ হয়েছে এখানে 3 লাখ টাকা, কয় টাকা? 3 লাখ টাকা লাভ হয়েছে, অধিক লক্ষ 3 লাখ টাকা লাভ হয়েছে। তাহলে এখন তুমি টাকা দিছো কত, 50,000, তোমার বন্ধু টাকা দিচ্ছে 60,000, ঠিক আছে? এখন তুমি ঠিক এই 3 লাখ টাকা কয় টাকা পাবা, তোর বন্ধু কয় টাকা পাইবে, ঠিক আছে? এই যে এই প্রশ্ন তোমরা সমাধান কি করবে, এখন তো খোঁজ মানে খাইছে, তো এখন কি সমাধান করবে, এটা সমাধান কি হতে পারে? তো আগে দেখতে হবে তোমার কত পার্সেন্ট শেয়ার হয়েছে, এই যে 10, এই যে আমাদের 10 লাখের যে টাকা সেই ব্যবসায় তোমার কত পার্সেন্ট শেয়ার, এটা আগে দেখতে হবে। আর তোমার বন্ধুর কত পার্সেন্ট শেয়ার, সেটা কত, সেটা আমরা একটু বের করে নিই। ওই যে শতকরা সংযুক্ত একটা সূত্র ছিলাম না, ওই যে সংযুক্ত পরিমাণ, হ্যাঁ, সংযুক্ত মূল্যের গড় বা টোটাল আণবিক ভর, এই সংযুক্ত মূল্য বা এখানে তোমার টাকাটা তুমি কতটুকু সংযুক্ত করতে ব্যবসায়, সেটা বুঝতে পারছো? আর এখানে টোটাল টাকা কত, একক দশক, কটা শূন্য, 3 3 ছটা শূন্য না, এই 6টা শূন্য, ঠিক আছে? ইন্টু করে কি করতে হবে, এখানে 100%। তাহলে এখন আসলে দেখি কত পার্সেন্ট তোমার শেয়ার হয়েছে, এক 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 এক। তোমার কিন্তু 5% শেয়ার হয়েছে, কয় পার্সেন্ট? 5%। যে লাভটাই বেশি, লাভটারও কিন্তু তুমি 5% নেবা, এর বেশি দিলে, এর বেশি দিলে তো তোমার লাভ, বুঝছো? কিন্তু এর বেশি তোমাকে দিবে না, তোমার বেশিরভাগ মানুষ সবাই দিতে হইবে, এই জন্য তোমাকে তোমার লাভ বুঝে নিতে হইবে। তো এবার আসো তোমার বন্ধুর কি, সেটা একটু দেখি তোমার বন্ধু কত পার্সেন্ট শেয়ার করতে, তাহলে সেই শেয়ার করতে মনে করো এখানে 60 দেন, তোমার টাকা তোমার বন্ধুর টাকা তো সমান হইবে না লাভ, ঠিক আছে? শেয়ার অনুযায়ী। হ্যাঁ, এত পার্সেন্টেজ, তো এইখানে 1 2 1 2 1 2 3 4, 1 2 3 4, এখানে কত হয়, এখানে কিন্তু 6% হয়, ঠিক আছে? এখন এই যে 3 লাখ টাকার মধ্যে তুমি কয় টাকা পাবা, 3 লাখ টাকার মধ্যে তুমি পাবা, টাকার মধ্যে তোমার টাকা, তোমার টাকা কয় টাকা দেখো, তুমি যদি 5% হিসাব করো নাকি, তাহলে এই যে 3 লাখ টাকা দাও, 3 লাখ টাকা, ঠিক আছে? গুণ দাও, এটা 5% তুমি পাবা, 5% মানে কত, 5/100, তাহলে 3 লাখ গুণ 5/100, তুমি কয় টাকা পাবা দেখো, কত এখানে 3 পাতা কত, 15, এই 3 শূন্য, তুমি 15,000 টাকা পাবা। তোমার বন্ধু টাকা পাবে 3 লাখ টাকার মধ্যে তোমার বন্ধুর টাকা, ঠিক আছে? তোমার বন্ধুর টাকা, বন্ধুর টাকা কত টাকা হইবে দেখো, এই যে 3 লাখ, 3 4 5 ইন্টু এখানে তোমার টাকা কত পার্সেন্ট, তুমি হলো 6%, তাহলে কত, 6% মানে কত, 6/100, 1 2 1 2, ঠিক আছে? তাহলে 318, তোমার বন্ধুর টাকা কিন্তু 18,000 টাকা পাবে, বুঝছো? এভাবে তোমরা এইভাবে এই সংক্রান্ত যে কোনো শেয়ার ব্যবসায়, হ্যাঁ, বা যে কোনো জায়গা জমির যে সমস্যা নিয়ে, হ্যাঁ, যে তুমি এইভাবে বের করতে পারবে যে তুমি কতটুকু লাভ পারবা বা তোমার কতটুকু অংশ শেয়ার করা হয়েছে ব্যবসায়, সেই সংক্রান্ত তুমি এইভাবেই আগে দেখবা তোমার কতটুকু শেয়ার করা হয়েছে।
তারপর তুমি এলো টোটাল লাভের সাথে সেই তোমার শেয়ারটা গুণ দেবা, শেয়ারের পার্সেন্টেজটা, ঠিক আছে? তাহলে তুমি এইভাবে তোমরা অ্যান্সার করতে পারবা। তো এবার আসো তোমাদের জন্য আরো একটা নিয়ে আসছি মজার, দেখো এটা কি। ধরো এখানে তোমাকে বলছে খাওয়া আছে, এখানে মনে করো 3টা, ঠিক আছে? 3টে খাওয়া আছে, 1 2 এখানে 3টে। এই একটা খাওয়া মনে করো, এই একটা খাওয়া 2টা, আচ্ছা এই একটা খাওয়া মনে করো, এই 3টে খাওয়া আছে, ঠিক আছে? এখন তোমাকে মনে করো বাসায়, মনে করো বলছে বাসায় লেবু লাগবে, হ্যাঁ? তো তোমার এখানে বাসায় তোমার একটা লেবু লাগবে, লেবু লাগবে একটি, লেবু লাগবে, অথবা মনে করো লেবু বলতে পারে, ডিম বলতে পারে, যাই বলুক না কেন, ডিম লাগবে মনে করো, এখানে কটি লাগবে মনে করো, একটা আনবা, তুমি একটা আনবা, ঠিক আছে? এখন তোমার কাছে টাকাও নাই, তোমার বাবা এইখানে তোমার ব্যবসা করতেছে, এখানে এখানে ডিমের ব্যবসা করতেছে বা লেবুর ব্যবসা করতেছে। এখন তুমি জাস্ট তার কাছ থেকে আনবা। এখন এই খাওয়া হলো তোমার বন্ধুরা, সেই তোমার বন্ধুদের কাছে তুমি বলছো যে আমার কাছে টাকার পয়সা নাই, আমি যে লেবু আনবো বা যে ডিম আনবো সেটাকে আমি কি করবো, সেটার অর্ধেক তোকে আমি দেবো। তাহলে এই খাওয়ায় দিব অর্ধেক, এই খাওয়ায় দিব অর্ধেক, এই খাওয়া অর্ধেক দিয়া তারপরে সে আবার পুনরায় মানে আসবে, আসার সময় তো দেবে না, আসার সময় পাইবে কই, যাওয়ার সময় মানে ব্যাক করবে যখন, তখন কি করবে, এই যে অর্ধেক অর্ধেক লেবু মানে বা ডিম সেটা দিয়া তারপর সে আসবে। এখন বাসায় একটা লেবু আনতে হলে তার কয়টা এখান থেকে আনতে হবে, এইখান থেকে কয়টা লেবু তার আনতে হবে বা কয়টা ডিম আনতে হবে। তো সেই সংক্রান্ত সমস্যার সমাধান দেখো, খেয়াল করো তোমরা, যে সূত্র বর্তনা যে সেটের ক্ষেত্রে সেটে যে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? এইখানেও সেই একই, যে এখানে কি হবে 2 টু দি পাওয়ার খাওয়া হইবে, খেয়া খেয়া বা 2 টু দি পাওয়ার মনে করো এখানে এটা। তো যেহেতু তুমি লেবু আনবো কয়টা, একটা, তাহলে এখানে তোমার কয়টা আনতে হবে, এখানে তুমি বাসায় আনবা একটা, কয়টা আনবা বাসায়, এই বাসায় কিন্তু তুমি একটা লেবু আনবা, তাহলে তোমার এখান থেকে কয়টা লেবু আনতে হবে। তাহলে এখন আসো খাওয়া কয়টা, খাওয়া এখানে 3টা, 2 কত 8টা লেবু, তুমি যদি 8টা লেবু 8টা ডিম আনো, এই খাবারে অর্ধেক দিলে ওই থাকবে 4টা, এই খাওয়ার অর্ধেক দিলে থাকবে কয়টা, 2টা, এই খাওয়ার অর্ধেক দিলে থাকবে কয়টা, একটা, ঠিক আছে? তাহলে আমার কিন্তু এখান থেকে কয়টা আনতে হবে, 8টা লেবু আনলে তুমি এখানে একটা বাসায় আনতে পারবা। আশা করি তুমি এই প্রশ্নের সমাধান করতে পারছো, ঠিক আছে? তবে এখানে শর্ত থাকবে কি, যে তোমার ওই লেবু বা ডিমটাকে ভাঙাও দেবে না, কাটাও দেবে না, তুমি জাস্ট অর্ধেক করে দিয়ে আসবা, কিন্তু বাসায় একটা লেবু আনবা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। এবং তোমরা এরকম মজার মজার সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে রেখো। সকলে ভালো থেকো, খোদা হাফেজ।